আসসালামু আলাইকুম এবং গুড ইভিনিং। সুদক্ষ আয়োজিত সুদক্ষের নিয়মিত আয়োজন টক্সের সুদক্ষের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইন্তেজামুল ইসলাম। এই পর্যন্ত আমরা এই টক্সের সুদক্ষ সেশনে সর্বমোট 26টি ইন্ডিভিজুয়াল সেশন কন্ডাক্ট করেছি এবং তার মধ্যে 2টি আমরা সিরিজ অফ ওয়েবিনার্স করেছি। নিউরো সায়েন্সের উপরে একটি সিরিজ এবং প্রাইসিং এর উপরে একটি সিরিজ আমরা অলরেডি করেছি এবং এটি আমাদের টক্সের সুদক্ষের তৃতীয় সিরিজ কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে। সো আজকে আমাদের এই কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে এই সিরিজের তৃতীয় সেশন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এই বিষয়ে কথা বলবেন সিনেসিস আইটির সম্মানিত গ্রুপ সিইও জনাব রূপায়ণ চৌধুরী দাদা। আমাদের সেশনটি শুরুতেই আমরা অ্যান্ড্রয়েড ইন্টারন্যাশনাল সম্পর্কে খুবই সংক্ষেপে একটু পরিচিতি দিব। এরপর আমাদের ফ্যাসিলিটেটর যিনি আছেন তার ব্যাপারে সংক্ষেপে আমরা জেনে নিয়ে মেইন সেশনে চলে যাব। মেইন সেশনের পরে আমরা একটা কিউএনএ সেশন থাকবে এবং সেখানে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা উত্থাপন করতে পারবেন। আমরা সেশনের গ্রাউন্ড রুল সম্পর্কে যদি একটু সংক্ষেপে জেনে নেই, আপনারা কাইন্ডলি আপনাদের একটু রিনেম করে নেবেন আপনাদের নামগুলো, নাম এবং পাশাপাশি অর্গানাইজেশনের নামটা দিয়ে, এবং অ্যাক্রস দ্য সেশন কাইন্ডলি আপনাদের অডিও এবং ভিডিও অফ রাখবেন আমাদের সেশনের সুবিধার্থে। কোনো প্রশ্ন যদি উত্থাপিত হয় তাহলে সেক্ষেত্রে চ্যাট বক্সে কাইন্ডলি আপনাদের প্রশ্নটা লিখে রাখবেন, আমরা কিউএনএ সেশনে সেই প্রশ্নগুলো উত্থাপন করব এবং কিউএনএ সেশনে গিয়ে আমরা এই প্রশ্নগুলো আপনারা সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। কোনো প্রশ্ন শুধুমাত্র কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলে সেক্ষেত্রে আপনি আপনার অডিওটা অন করতে পারেন। আর অবশ্যই অবশ্যই আমরা একে অপরের প্রতি সবসময় রেসপেক্টফুল থাকবো কথা বলার সময় অ্যাক্রস দ্য সেশন। সো আমি সংক্ষেপে এন্ড্রয়েড সেন্টার ফর ডেভেলপমেন্ট সম্পর্কে যদি একটু বলি, আমরা 2008 সাল থেকে 8 সালে প্রতিষ্ঠিত এবং সেই 2008 সাল থেকে আমরা বাংলাদেশে এক্সিকিউটিভ এডুকেশন পায়োনিয়ার করে আসছি। আমরা এই পর্যন্ত বাংলাদেশ সরকারকে ট্রেনিং দিয়েছি, বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রোগ্রামে আমরা ট্রেনিং দিয়েছি, ডেভেলপমেন্ট সেক্টর এনজিও এবং আইএনজিওতে ট্রেনিং দিয়েছি এবং ফর প্রফিট সেক্টর অ্যাক্রস বাংলাদেশ আমরা ট্রেনিং দিয়েছি। সো আমরা আমাদের যে ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে যে কাস্টমাইজ ট্রেনিং প্রোগ্রাম। কাস্টমাইজ ট্রেনিং প্রোগ্রামের আমরা অ্যারেঞ্জ করি এবং ওপেন প্রোগ্রাম আমরা হচ্ছে যে বিভিন্ন বিষয়ে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আমরা হচ্ছে যে ওপেন প্রোগ্রামের আয়োজন করে থাকি, যেখানে পার্টিসিপেন্টরা হচ্ছে যে কোনো এর পরবর্তীতে আমরা হচ্ছে ই লার্নিং প্রোগ্রাম আমাদের সুদক্ষ ই লার্নিং প্ল্যাটফর্ম থেকে আমরা হচ্ছে যে ই লার্নিং প্রোগ্রামের আয়োজন করে থাকি। সেখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের কোর্স থাকে, সেই কোর্সগুলো কিনে যে কেউ কোর্সগুলো করতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা হচ্ছে যে এক্সিকিউটিভ কোচিং রিসেন্টলি লঞ্চ করেছি 2018 সাল থেকে। সো কোনো ব্যক্তি যদি অর্গানাইজেশনের মিড লেভেল সিনিয়র লেভেলের কোনো ব্যক্তি যদি উপরের লেভেলে যেতে চায় সেক্ষেত্রে বাইরের অর্গানাইজেশনের একজন কোচ বা মেন্টর তাকে মেন্টরিং করে করে তাকে হেল্প করে। সো এই সার্ভিসটাও আমরা রিসেন্টলি চালু করেছি। আমাদের ট্রেনিং এর এক্সটেন্ট সম্পর্কে যদি সংক্ষেপে একটু আপনাদেরকে বলি, যে এই পর্যন্ত আমরা 140টি প্লাস অর্গানাইজেশনে ট্রেনিং দিয়েছি। আমাদের ইউনিক পার্টিসিপেন্টসের সংখ্যা 35,000 প্লাস। তো 13টি ইন্ডাস্ট্রি অ্যাক্রস 13 ইন্ডাস্ট্রিজ আমরা হচ্ছে যে এই পর্যন্ত 2000 প্লাস ট্রেনিং সেশন কন্ডাক্ট করেছি এবং আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম সুদক্ষ এবং ওপেন ট্রেনিং থেকে আমাদের 9,877 প্লাস অনলাইন কোর্স পার্টিসিপেন্ট আমাদের এখান থেকে ট্রেনিং গ্রহণ করেছে। তো আমাদের এক্সপার্ট ট্রেনার্স ফ্যাসিলিটেটর পুলের মধ্যে 50 প্লাস ফ্যাসিলিটেটর আছেন যারা বিভিন্ন বিষয়ে ট্রেনিং ফ্যাসিলিটেট করে থাকেন আমাদের প্ল্যাটফর্ম থেকে। তো আমরা যেমনটা বলছিলাম আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম সুদক্ষের একটা লুক আপনারা যদি সুদক্ষ.com উপরে যেমনটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গেলেই আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম দেখতে পারবেন এবং সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো কোর্সও করতে পারবেন। তো সুদক্ষ এলএমএস সম্পর্কে যদি সংক্ষেপে বলি, আমরা ই লার্নিং কোর্স যেখানে হচ্ছে যে পার্টিসিপেন্টরা নিজেদের সময়ে নিজেদের
প্রয়োজন মতো কোর্স করতে পারে এবং কোর্স করার যত ফ্লেক্সিবিলিটি, লোকেশন, ডিভাইস, পার্টিসিপেন্ট নাম্বার এগুলো কাস্টমাইজ করা যায় এবং সেই অনুসারে ফ্লেক্সিবল একটা সিস্টেম। এরপর আমাদের লাইভ ক্লাসরুম আছে। লাইভ ক্লাসরুমে টিচার এবং পার্টিসিপেন্টস তারা অনলাইনে এসে যে কোনো সময় লাইভ ট্রেনিং নিতে পারে। এখানে হচ্ছে যে আপনার কোর্স ডিউরেশন, ডিভাইস এবং পার্টিসিপেন্ট নাম্বারের ফ্লেক্সিবিলিটি আছে। ক্লাসরুম ম্যানেজমেন্টের একটি সিস্টেম আমাদের সুদক্ষ এলএমএস এ আছে, যেখান থেকে আপনার ক্লাসরুম অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো ধরনের কাজ করা যায়, ইনক্লুডিং অ্যাসাইনমেন্ট দেয়া নেওয়া থেকে শুরু করে আমাদের ক্লাস শিডিউলিং করা থেকে শুরু করে যে কোনো ধরনের ক্লাসরুম ম্যানেজমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা করা যায় এখান থেকে। আমাদের সুদক্ষের একটি স্টুডিও আছে, যে স্টুডিও থেকে আমরা হচ্ছে যে নিজেদের জন্য কন্টেন্টগুলো তৈরি করি এবং পাশাপাশি আমরা বিভিন্ন অর্গানাইজেশনের জন্যও যদি কোনো প্রোডাকশন কোনো কিছু তৈরি করা লাগে সেই সার্ভিসটাও আমরা আমাদের এই সুদক্ষ স্টুডিওর মাধ্যমে দিয়ে থাকি। তো আজকে আমাদের ফ্যাসিলিটেটর হিসেবে আছেন জনাব রূপায়ণ চৌধুরী দাদা। তিনি সিনেসিস আইটির কো-ফাউন্ডার এবং গ্রুপ সিইও হিসেবে কাজ করছেন। তো উনি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, CISA এবং ISO 27001 এর সার্টিফিকেশন উনি অর্জন করেছেন। 2006 সালে সিনেসিস আইটি বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করেছেন। তো বাংলাদেশের স্বাস্থ্য বাতায়ন, যেটা বাংলাদেশের ন্যাশনাল কল সেন্টার, ন্যাশনাল হেলথ কল সেন্টার, বর্তমানে কোভিড-19 পিরিয়ডে হেল্পলাইন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা আমাদের সিনেসিস আইটি, রূপায়ণ দাদার সিনেসিস আইটি অর্গানাইজেশনের মাধ্যমে ম্যানেজ করা হচ্ছে। তো আজকের এই প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করব রূপায়ণ চৌধুরী দাদাকে, আপনি কাইন্ডলি আপনার স্ক্রিনটা যদি একটু শেয়ার করেন এবং প্রোগ্রাম আপনার ডিসকাশন শুরু করার জন্য আমি আপনাকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অ্যান্ড্রুডকে এই ধরনের একটা অসাধারণ আপনার বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন করার জন্য, টক দেওয়ার জন্য। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। আমি আসলে খুব অভ্যস্ত, যেটা হচ্ছে কি যখনই কোনো ট্রেনিং এ যাই অথবা কোনো ট্রেনিং এর দিক মানে কি ট্রেনিং এ আমরা থাকি, তখন হচ্ছে একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করি আর কি, সবচেয়ে বড় যে বিষয়টা। এখন আমাদের এখানে মানে যদি আপনাদের হাউস রুল হচ্ছে মানে কি একদম সবাই পরেই প্রশ্ন করবে, যে কোনো কেউ আপনারা, আমার মনে হয় যে মাইক্রোফোন অন করা যায়, মাইক্রোফোন অন করে যে কোনো ধরনের কোয়েশ্চেন অথবা আমিও কোনো কোয়েশ্চেন করবো আর নলেজ শেয়ার করবো, সেটাই। গত 2 দিন ধরে আমিও আপনাদের দেখছিলাম, কারণ বেশ অসাধারণ 2টা সেশন গেছে। সেটা হচ্ছে কি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স সম্পর্কে, একটা আমাদের ইন্ডাস্ট্রির দুইজনই খুবই ভালো, যেটা মঞ্জুর ভাই এবং আমাদের রাসেল ভাই, ওরা দুইজন অসাধারণ সেশন নিয়েছেন। আমার মনে হয় যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স সম্পর্কে মানে আপনাদের একটা আইডিয়া চলে এসছে। তো আমাদের পরিচয় দিয়েছে সিনেসিস আইটি নিয়ে। সিনেসিস আইটি নিয়ে আমরা শুধু একটা কথা বলি আমাদের টিম মেম্বারদেরকে আর কি, আমরা ধরেন ইটিন আমাদের করা, আমরা যখন বলছি যে কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আমাদের পাশের বাড়ির লোকটাও আমাদেরকে হয়তো মাইর দেবে, মানে আমাদের এরকম একটা অবস্থা। কারণ আমাদের যতগুলো সফটওয়্যার আছে তার মধ্যে অধিকাংশ সফটওয়্যার হচ্ছে যে মিলিয়ন পিপলদের জন্য। মিলিয়ন এই যে এখন আমাদের একটা সফটওয়্যার চলছে, সেটা হচ্ছে কি আপনার প্রধানমন্ত্রীর বৃত্তি তহবিল, আজকে বৃত্তির আবেদনের শেষ দিন। আজকে কিন্তু প্রচুর হিট এবং প্রচুর পরিমাণ কিন্তু রিকোয়েস্ট, প্রচুর পরিমাণ কিন্তু আমাদের টিমের ব্যস্ততা, মানে প্রচুর পরিমাণ মানুষ এই মুহূর্তে দেখা যাবে কি ওই ওয়েবসাইটে গেলে 4 থেকে 5,000 মানুষ কিন্তু এই ওয়েবসাইটটা ইউজ করছে। তো এই যে ইউজ করা, ওয়েবসাইটটা দেখা, এখানে যে কোয়ালিটি বিষয়গুলো মানুষকে সার্ভ করা, তার পার্সপেক্টিভটা নেয়া, এটা হচ্ছে একটা দিক। সেটা হচ্ছে যেটা সফটওয়্যার কোয়ালিটি কিন্তু প্রেজেন্টেশনটা সেখানে। আবার আপনি যখন আরেকটা দিক দেখবেন, সেটা হচ্ছে কি আমাদের স্বাস্থ্য বাতায়ন, মানে আমরা আইসিটির মধ্য দিয়ে একটা সেবা দিচ্ছি, একটা ডাক্তারি সেবা দিচ্ছি, সেটার কিন্তু কোয়ালিটি, সেটার জায়গাটা কিন্তু এক ধরনের আছে আর কি। তো আমার মনে হচ্ছে যে আমি একটু ইন্টারেক্টিভ সেশন করলে কি আপনাদের কি কোনো আপত্তি আছে অথবা কোনো রকম ইয়ে আছে, মানে কি আমার হাউস রুল যদি একটু ব্রেক করি? না দাদা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো মানে সমস্যা নেই। আমি অবশ্য হ্যাঁ, আমি ওই প্রেজেন্টেশন দেওয়ার কারণে আমি
দেখতে পাচ্ছি না পার্টিসিপেন্টদেরকে। তারপর আমি চেষ্টা করব যে মানে কি আপনার করতে আমি এগিয়ে যেতে চেষ্টা করব। তারপরে হয়তো আপনাদের যদি কোথাও কোনো হেল্প লাগে ইন্টারেকশন গুলো সেশন। আচ্ছা আমাকে কি কেউ একটু করে একজন ছোট্ট করে কি বলতে পারবেন যে এই ২ দিনের আলোচনায় যে সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স টা মানে আমরা আসলে এটা বলতে কি বুঝাই? মানে কেউ একটা ছোট্ট করে যদি একটু বলেন মানে আইডিয়াটা। হ্যালো? আচ্ছা। আমি বরং করি, শুরু করি। মানে আমাদের মানে ২য় বিশ্বযুদ্ধ পরে আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট কনসেপ্টটার কিন্তু জন্ম হয়েছে 2nd ওয়ার্ল্ড ওয়ার পরে। এবং এই জন্মটা মানে কি খুব অদ্ভুত জন্মটা। মানে ডেমিং নামের এক ভদ্রলোক সে ইউএসএ তে সে ইউএসএ নাগরিক, আমেরিকান নাগরিক। সে আমেরিকাতে তার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেস সম্পর্কে অনেকক্ষণ ধরে সে গলা শুকিয়ে বলতে এটা ইউএস এর কেউ কিন্তু সেই সময় গ্রহণ করে না। ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপান যখন তার ডেভেলপমেন্টকে সেন্টার্ড করে কাজ শুরু করছিল, তখন চিন্তা করছে যে জাপান আসলে কিভাবে ডেভেলপ হবে? তখন জাপানের যারা পলিসি মেকার ছিল তারা এই ডেমিং এর এই কনসেপ্টটার সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছিল এবং ডেমিংকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছিল এবং এই যে জাপানের যে ডেভেলপমেন্ট, জাপানের যে কনসেপ্ট সেটা কিন্তু একটা বড় ধরনের ম্যানেজমেন্ট কনসেপ্ট কিন্তু ডেভেলপ করে। পরবর্তীতে পরবর্তীতে বিশ্ব ইভেন এখনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেই কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রসেস নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনারা হয়তো নাম শুনে থাকবেন এক কোয়ালিটি প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে টয়োটা প্রোডাকশন সিস্টেম, লিন সিস্টেম, সিক্স সিগমা এগুলোর জন্ম ইউএসএ তে হলো মানে টয়োটা প্রোডাকশন সিস্টেমের জন্ম আসলে জাপানে কিন্তু এটার কনসেপ্ট এসছে ইউএসএ থেকে। কিন্তু এগুলোর প্র্যাকটিস গুলো শুরু হয় কিন্তু জাপান থেকে। যখন কোয়ালিটি ডেফিনিশনটা বের হচ্ছিল তখনকার দিনে কোয়ালিটির বেসিক যে ডেফিনিশন সেটা হচ্ছে কি হোয়াট ইজ কোয়ালিটি? কোয়ালিটি মিনস হচ্ছে কি ফিটনেস ফর ইউজেস। আমি যে জিনিসটা যে জন্য কিনছি সেই জিনিসটা যেন আমি সেই কারণে ইউজ করতে পারি। মানে জাপানে যে এখান থেকে এই কনসেপ্ট থেকে ডেমিং এর যে বেসিক যে কাহিনী সেটা হচ্ছে কি বেসিক যে সাইকেল যেটা আমরা শুনে থাকি খুবই ম্যানেজমেন্টে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা খুব মানে জনপ্রিয় একটা টার্ম সেটা হচ্ছে পিডিসিএ সাইকেল। প্ল্যান, ডু, চেক, ট্যাগ। যেকোনো সফ যেকোনো কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে প্রথমে প্ল্যান করতে হবে কোয়ালিটির আমি কি কোয়ালিটি অর্জন করতে চাই, কিভাবে অর্জন করতে চাই, কোন প্যারামিটার হলে আমার এই কোয়ালিটিটা অর্জন হবে এটা হচ্ছে প্ল্যান। ডু ওই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। ৩ ওই প্ল্যান যে কাজ করছি সেইটার মনিটরিং থাকতে হবে। সেখান থেকে আমার ভুল কোথায় হচ্ছে সেটা বের করতে হবে। ভুলগুলো যখন বের করব তখন হচ্ছে যে কারেক্টিভ অ্যাকশন সেটাকে আমরা বলছি অ্যাক্ট। এই যে পিডিসিএ সাইকেল শুধু কিন্তু এটা একটা মানে কি কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাসুরেন্স এর জায়গাটা ছিল না। এটা একটা কিন্তু আপনার টোটাল ম্যানেজমেন্ট একটা কনসেপ্ট হয়ে দাঁড়ায় এবং এখনো যদি আপনারা যদি কোন ম্যানেজমেন্ট কনসেপ্ট কোথাও যদি পড়ালেখা করতে যান এটা মানে প্রথমে শুরু করে কিন্তু প্ল্যান ডু চেক ট্যাগ এবং এইটারই অনেক ভেরিয়েশন দিয়ে শুরু হয় আর কি। এখন এই এই বিষয়টা দিয়ে দেখেন জাপান কিন্তু 1970 তে ওয়ার লিড করেছে যে টয়োটা গাড়ির আবিষ্কার কিন্তু জাপানে হয়নি। গাড়ির আবিষ্কার হয়েছিল আপনার ফোর্ড মোটরস ইউএসএ তে। জার্মান অথবা ইউরোপিয়ানরা গাড়িকে আরেক জায়গায় নিয়ে চলে গিয়েছিল আরেকটা শিল্পে। কিন্তু জাপান কোয়ালিটি ম্যানেজমেন্টের কারণে সেই টয়োটা গাড়ি কিন্তু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গাড়িতে পরিণত হয়। এবং টয়োটা গাড়ি আপনার মানে কি হোল ওয়ার্ল্ডে এখনো পর্যন্ত জনপ্রিয় কার হচ্ছে কিন্তু টয়োটা। এটা আপনারা জানেন। জাপান ঘড়ি আবিষ্কার হয় নাই কিন্তু জাপানিজ যে ঘড়ি কেসিও, জাপানিজ যে সিটিজেন এন্ড ওদের যে ঘড়ির ব্র্যান্ড গুলো এগুলো কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু একটা কিন্তু কোয়ালিটির একটা কিন্তু মানে সমার্থক হয়েছে যে এগুলো নষ্ট হয় না। টয়োটা সম্পর্কে একটা কথা বলে যে টয়োটা গাড়ি কখনো নষ্ট হয়নি স্মুথ সার্ভিস দিয়ে। মানে তার যে পারসেপশনটা এটা কিন্তু ইয়েতে। এবং এই ধরনের একটা কিন্তু কোয়ালিটি কনসেপ্ট কিন্তু চলছিল এবং সবাই কিন্তু এই কোয়ালিটি কনসেপ্টের মধ্য দিয়ে কিন্তু বড় হচ্ছিল। সবাই এভাবে যাচ্ছিল। কিন্তু যখন ২০০০ সাল আসলো এই কোয়ালিটি কনসেপ্টের উপর আর নতুন যোগ হলো। মানে আমি যদি আপনাদেরকে একটু প্রশ্ন করি আমার মনে হচ্ছে যেকোনো আমরা আসলে পৃথিবীর কোন কোয়েশ্চেনেই মানে স্টুপিড কোয়েশ্চেন না আর কোন আনসারও কিন্তু স্টুপিড আনসার না। মানে কোন আনসারও স্টুপিড আনসার না আরকি। আপনারা একটা জিনিস আমরা যেটা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে কি আচ্ছা আমি কনটেন্টটা পরে যাই কারণ আমি কনটেন্ট আসলে অনেকটা ভেঙে ফেলেছি। আমি হয়তো ইয়েতে যাই।
আমি প্রথম যে কোয়েশ্চেনটা শুরু করেছি সেটা হচ্ছে কি আমরা কোয়ালিটি সম্পর্কে একটা বর্ণনা দিয়ে ফেলেছি। কোয়ালিটি এসুরেন্স সম্পর্ক হচ্ছে কি মানে আমার একটা অবজেক্টিভ থাকবে কোয়ালিটি, সেটাকে আমি এসিউর করতে, সেটা হচ্ছে আমার কোয়ালিটি এসুরেন্স। কিন্তু নোকিয়া কেন ফেল করলো মানে আপনারা যদি একটু বলুন। নোকিয়া কিন্তু নোকিয়া ফোন সম্পর্কে আমরা যারা ইউজ করেছে নোকিয়া, তারা কিন্তু নোকিয়ার কি কোনো প্রবলেম পেয়েছিলাম কখনো? না, না। কোনো প্রবলেম পাইনি। কোনো প্রবলেম কোয়ালিটির দিক থেকে বলেন। আমরা যখন ওইটা খুব জনপ্রিয় একটা সেট আছে না 3110, ওটা আমার এখনো চলে জানেন, এখনো আমি অন করলে আমার ওটা মানে ওটা আমার সেকেন্ড মোবাইল হ্যান্ডসেট, ওটা এখনো আমার অন হয়। বুঝতে পেরেছি? তারপর আপনি নোকিয়ার যে ওই N95 না আরো কি কি সেট আছে বলেন, ওই সময় যখন সবসময় হিট সময় কেউ কি নোকিয়ার কোয়ালিটি নিয়ে কি কোনো প্রশ্ন তুলেছে? না, কখনোই না। প্রশ্ন উঠে নাই, বরং নোকিয়ার কোয়ালিটি কিন্তু বেস্ট। বাট হোয়াই নোকিয়া ফেল? মানে বলুন আপনারা। হ্যাঁ প্রমি, তুমিও শেয়ার করতে চাইলে বলতে পারো, আমারও টিম মেম্বার আছে, তুমিও মানে হোয়াই নোকিয়া ফেল? আমাদের অপারেটিং সিস্টেম ওরা অ্যাডপ্ট করতে পারেনি, এজন্য হয়তো অ্যান্ড্রয়েড। এটা আসলে মানে এটা অনেকে বলে মানে এটা, হ্যাঁ আমরা পরবর্তীতে এটাও একটা কারণ বলতে পারেন, মানে আমি একটা বোর্ড থাকলে হয়তো লিখতাম এটা একটা কারণ। সেকেন্ড, হ্যাঁ এটা একটা কারণ কেন অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে কি অনেকে বলে যে অ্যান্ড্রয়েড, তারা কেন অ্যান্ড্রয়েড অ্যাডপ্ট করতে পারেনি। হ্যাঁ স্যার আরেকটা জিনিস আমি মনে করি যে ওরা হচ্ছে আপনার অনেক বেশি মানে রিলায়েবল হয়ে পড়েছিল যে হ্যাঁ ওরাই নাম্বার 1 এবং সেটা সাস্টেইন করবে। আচ্ছা এটা একটু না। আচ্ছা 3, কারণ চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে পারেনি। হ্যাঁ মানে যে কোনো কেউ মানে সবচেয়ে যে বড় যে বিষয়টা নোকিয়া ফেল করে কোনটা উঠেছে, নোকিয়া না শুধু আরো একটা কোম্পানি আছে যেটা হয়তো সেটা হচ্ছে ব্ল্যাকবেরি সেট। আমি একটা ব্ল্যাকবেরি ইউজ করতাম, ও মাই গড মানে এত অসাধারণ এবং এতটা মানে পৃথিবীর ফার্স্ট স্মার্টফোন। নোকিয়াতে স্মার্টফোন ছিল না, ফিচার ফোন ছিল, পরে আস্তে আস্তে স্মার্টফোনে দিয়ে গেছে। ব্ল্যাকবেরি ফেল। এদের কি কোয়ালিটি কম ছিল? কে উঠলো? আইফোন। কেন? মানে তাহলে কি হচ্ছে যে কোয়ালিটি দিয়ে আপনার 1960 দশক পার করলো, 70 দশক পার করলো, 80 দশক পার করলো, 90 দশক পার করলো, যখন রিগান ছিল প্রেসিডেন্ট। রিগান যখন প্রেসিডেন্ট হয় যখন 80 দশকে, তখন কিন্তু একটা রিগান কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল জাপানের সাথে নেগোশিয়েট করতে সেটা। তাহলে মানে কোয়ালিটি, সেই কোয়ালিটি এসে 2000 এর পরে ধসে পড়লো। ব্ল্যাকবেরি টিকে থাকতে পারলো না, আমার নোকিয়া টিকে থাকতে পারলো না, আমার কেন প্রশ্নটা। তাহলে কি কোয়ালিটির একটা রিডেফিনেশন দরকার? সবচেয়ে যে বড় যে কনসেপ্ট কোয়ালিটির জায়গাটা থেকে চলে এসছে, যেটা হচ্ছে কি আমরা যেটা হচ্ছে কি ইজ কোয়ালিটি অ্যাসুরেন্স এভরিথিং অর শুড ইট বি রিডিফাইন্ড? আমি হয়তো বলে ফেলেছি। তাহলে এই যে সলিউশন আমাদের এড়াতে আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে কি 2000 সালের যে কনসেপ্ট, আমরা যারা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সে কাজ করি, সেটা হচ্ছে আমরা সেই 2000 সালের কনসেপ্ট যেগুলোর উপর বেস করে সিএমআই গড়ে উঠেছে, যেগুলোর উপর বেস করে লিন গড়ে উঠেছে, কিন্তু যে আসলে যে নিউ কনসেপ্ট যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে যে পাল্টে দিচ্ছে, সেই কনসেপ্ট গুলো আমার মনে হয় যে আমরা একটু আয়ত্ত করতে একটু হয়তো দূরে আছি। তাহলে আমাদের এই জেনারেশনের জন্য সলিউশন কি? আমাদের এই জেনারেশনের জন্য গেম চেঞ্জারটা কি? আচ্ছা এখানে আমাদের নোকিয়া 8 আইফোন, আমাদের এখানে একটা বড় জিনিস চলে এসছে যেটা হয়তো মানে আমরা ইউএক্স মনে করি হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে ইউআই ডিজাইন। আমরা ইউএক্স মনে করি হচ্ছে আমরা মনে করি যে কিছু কালার টালার দিয়ে দেবো অথবা গ্রাফিক ডিজাইন। দিস ইজ টোটালি রং কনসেপ্ট। ইউএক্স মানেটা হচ্ছে ইউজার সেন্ট্রিক ডিজাইন। এখন কি হলো, নোকিয়া কোয়ালিটিটা অসাধারণ ছিল, কিন্তু কোনো কারণে নোকিয়া ব্ল্যাকবেরি দুইটাই ইউজারকে বুঝতে কিন্তু পারলো না। যুগের যে একটা ডিমান্ড, মানুষ যে চেঞ্জ হচ্ছে, মানুষের যে মানসিকতা চেঞ্জ হচ্ছে, মানুষের যে কনভেনিয়েন্স চেঞ্জ হচ্ছে, মানুষের যে বিহেভিয়ার নেচার চেঞ্জ হচ্ছে, এটাকে নোকিয়া ব্ল্যাকবেরি দুইটা কোম্পানি ধরতে কিন্তু পারলো না। যেমন একটা চমৎকার কথা আছে, সেটা হচ্ছে কি এটা ফোর্ড যে গাড়ির আবিষ্কার করে, ফোর্ড এভাবে বলতো, দেখেন ইউজার নিয়ে ফোর্ড বলতে যে আমি যদি তখন মানুষকে জিজ্ঞেস করতাম তোমার কি দরকার, তখন মানুষ বলতো যে আমার ঘোড়াটা আরো স্পিডি দরকার। মানুষ কিন্তু গাড়ির কথা বলতো না,
আমি গাড়ি নিয়ে আসলাম। যখন আইফোনের গবেষণা চলছে, আপনারা যখন এখনকার মডার্ন কনসেপ্ট আছে অনেক, আমি যাব না, সেটা হচ্ছে ডিজাইন থিঙ্কিং এন্ড আদার্স, অনেকগুলো কনসেপ্ট আছে। ডিজাইন থিঙ্কিং এর কনসেপ্ট গুলো খুব ইন্টারেস্টিং। আমি হয়তো কিছুটা টাচ করে যাব, কারণ এখনকার কোয়ালিটি ইস্যুকে বুঝতে গেলে ডিজাইন থিঙ্কিং ব্যাপারটা একটু জানাটা জরুরি। যখন আইফোন ডিজাইন হচ্ছে তখন তারা চিন্তা করলো ওরা একটা কিন্তু ফোন ডিজাইন করবে না, ওরা একটা ইকোসিস্টেম ডিজাইন করবে। দিস ইজ কল্ড ডিজাইন থিঙ্কিং এর একটা পার্ট, যেটা হচ্ছে কি ডিজাইন থিঙ্কিং। প্রথম কনসেপ্টটা আসে হচ্ছে আপনার এডিসনের থেকে। এডিসন যখন বাল্ব আবিষ্কার করে, সবাই ভেবেছে কি বাল্বটাই হচ্ছে অ্যামেজিং, সবাই বাল্বের দিকে ছুটে পড়েছে। আসলে কিন্তু এডিসন আবিষ্কার করেছিল হচ্ছে কি ইলেকট্রিসিটি, যেটা দিয়ে সে মূল বিজনেসটা করেছে। সুতরাং বাল্বটা ছিল কিন্তু একটা অ্যামেজিং। তেমনি অ্যাপলের আইফোনটা ছিল একটা কিন্তু অ্যামেজিং জিনিস, যে আইফোনটা কিন্তু তার ইনোভেশনের একটা কি ইন্টারফেস 4 পয়েন্ট, কিন্তু তার ইনোভেশনটা আরো অনেক বড়, আরো অনেক ভিতরে বড়, এবং সেটা কিন্তু টোটাল ওয়ার্ল্ডকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। টোটাল ওয়ার্ল্ডের আপনার আইফোন আবিষ্কার হওয়ার আগে, আইওএস আবিষ্কার হওয়ার আগের ওয়ার্ল্ড এবং আইওএস আবিষ্কার হওয়ার পরের ওয়ার্ল্ড কিন্তু দুইটা একটা কিন্তু লাইন দিয়ে মেপে দিয়েছে। এখন এই যে জায়গাটা, তারা যে কোয়ালিটির যে ডিফারেন্সটা করেছে, যেটা মানুষের কাছে চলে গেছে, এবং তারা টোটাল কম্পিটিশনকে, কোনো কম্পিটিশন নেই, সেটা হচ্ছে কি প্রায় 100 বছর ধরে কোক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ড। এখন পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ড কে? আইফোন। মানে কোককে তারা ডিফিট করে দিয়েছে টোটাল ওয়ার্ল্ডের, এবং টোটালের কোন বিজনেসের ক্যাপাসিটি প্রথম $1 ট্রিলিয়ন কোম্পানিতে পরিণত হয় কিন্তু অ্যাপল। তো টোটাল ওয়ার্ল্ডের কিন্তু আপনার প্রতিযোগী যে কোনো বিজনেস কম্পিটিশনকে সে কিন্তু বিট করে দেয়, যেটা টয়োটা 60, 70, 80 দশকে করেছিল। গাড়ির কোনো কেউ তার সামনে দাঁড়াতে পারছিল না। ঠিক আইফোন এবং অ্যাপেল এসে 2007 এর পরে টোটাল ওয়ার্ল্ডে এমন একটা বাজ ক্রিয়েট করে, যেটা আসলে তার সামনে কেউ দাঁড়াতে পারে না। এখন আইফোনের কোয়ালিটি নিয়ে কথা বলেন, খুবই কোয়ালিটি। আমি আইফোন 3GS থেকে ইউজ করি, এখনো সেই ফোন আমার বাসায় আছে, সেই ফোন এখনো চলে। মানে সেই ফোন আমার ছেলেও চালাইতো কয়দিন, আমার ছোট ছেলে, তো এখনো চলে, মানে কোয়ালিটি ইস্যুস নিয়ে। তাহলে মানে কোয়ালিটির দিকটা কিন্তু এখন হয়ে গেছে বেসিক, যে আপনাকে ফিটনেস ফর ইউজেস দিতে হবে। সেটার উপর আরেকটা জায়গা চলে আসছে, সেটা হচ্ছে কি ইউএক্স, ইউজার সেন্ট্রিক ডিজাইন। দেখেন তাহলে একটা ইউএক্স এর কাভারটা কোন জায়গায়? টেকনোলজি, সরি প্রথমে আমি টেকনোলজি বলাটা ভুল, প্রথমে আমার বলা উচিত বিজনেস, টেকনোলজি, ডিজাইন, যেখানে একসাথে মিলিত হয় সেটাই ইউএক্স। মানে আপনার বিজনেসটা যদি ইউজারকে সেন্ট্রিক করে না হয়, তাহলে সেটা কিন্তু কখনো কাস্টমার কিন্তু আনতে পারবে না। টেকনোলজি যদি ইউজারকে বুঝতে না পারে, তাহলে সেটা কিন্তু কখনো কাস্টমারের কাছে যেতে পারবে না। ডিজাইন যদি কাস্টমার ওরিয়েন্টেড না হয়, তাহলে কাস্টমার সেটা ইউজ করবে না। তাহলে ইউএক্স এর পয়েন্ট অফ ভিউটা কিন্তু এই জায়গায়। এখনকার যে কনসেপ্ট, মানে এখনকার এটা সবসময় ছিল যে কোয়ালিটির যে কনসেপ্টের জায়গা থেকে, সেটা হচ্ছে কি বিজনেস ভিশন, গোলস এবং বিজনেসের অবজেক্টিভস থেকে কিন্তু আপনার কোয়ালিটি ডেফিনেশন গুলো ঠিক করতো। এখন বিজনেসের অবজেক্টিভস থেকে ঠিক করা হচ্ছে যে আমি কি ধরনের ইউজার এক্সপিরিয়েন্স দিব, সেটার উপর বেসড করে তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা। আমি জানি না যে আপনারা কি মানে কি ধরেন আমরা কেন জুমে করছি এখানে, আপনারা কেউ একটু বলতে পারবেন আমরা কেন জুমে করছি মিটিংটা? আরো তো অনেক প্রোডাক্ট আছে, কেন আমরা জুমে করছি এই মিটিংটা এখানে? অথবা আমরা কেন পৃথিবীতে জুম সবচেয়ে বেশি ইউজড হচ্ছে? মানে কেউ একটু বলুন না জাস্ট। কারণ এর ফিচারগুলি ইউজার ফ্রেন্ডলি, এই কারণে। হ্যাঁ, একটা কনভেনিয়েন্ট, বহুল পরিচিত, বহুল প্রচারিত। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং দেখেন, আমি জানি না, আমরা মানে কি নানা কারণে, মানে আমাদের সিনিসোসাইটি আমরা প্রায় পৃথিবীর প্রায় প্রত্যেকটা ভিডিও কনফারেন্সিং আমরা ইউজ করেছি আর কি। আপনি অদ্ভুত ভাবে খেয়াল করবেন, জুমের সাথে কম্পিট দিতে পারে কোন একটা জিনিস, সেটা হচ্ছে কি আপনার ব্লু জিন্স নামের আরেকটা কোম্পানি আছে। ব্লু জিন্স আপনারা কখনো ইউজ করেছেন কিনা না? আপনি যদি সিসকো ওয়েবএক্স ইউজ করেন, গুগল মিট ইউজ করেন, দেখবেন যে প্রচুর শব্দ, প্রচুর নয়েজ, কথাই বলতে পারছেন না, আপনার এক্সপিরিয়েন্সটা বাজে হচ্ছে। জুম যে কাজটা করছে, জুমের কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে অনেক উল্টাপাল্টা কথা আছে, কিন্তু জুমের ইঞ্জিনিয়ারিং নিয়ে 1000 মানুষ একসাথে মিটিং করবে কিন্তু কোনো সাউন্ড হবে না। খেয়াল করে দেখেন, আমাদের এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই। আমার এখানে নয়েজ হচ্ছে, কিন্তু সেই নয়েজটা আপনি শুনতে পাচ্ছেন না। আমি কিন্তু কারো দিক থেকে কোনো নয়েজ শুনতে পাচ্ছি না, মানে জুমের। তাহলে খেয়াল করে দেখেন, ওর কিন্তু ইঞ্জিনিয়ারিং এর একটা পোর্শন কিন্তু
ইউএক্স কে মানে ইউজার সেন্ট্রিক জায়গাটাকে কিন্তু সবচেয়ে বেশি হিট করেছে, যে জায়গাটা কিন্তু ইউজার এটাকে এই কারণে কি হলো 10 মিলিয়নের ইউজারের জুম জাস্ট প্যান্ডেমিকের সময় 300 মিলিয়ন ইউজারের জুমে পরিণত হয়। মানে এই সিম্পল ইউএক্স যে ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা আর কি, মানে এখনকার দিনে আপনি কোনো কোয়ালিটি ইউজার ছাড়া চিন্তা করলে সেটা আসলে কোয়ালিটি দাঁড়াবে না। আমি যতই মেট্রিক্স তৈরি করি, যতই যে জায়গা তৈরি করি না কেন, আমি কিন্তু কোনো কিছু দাঁড় করাতে পারবো না আমি যদি কোয়ালিটি না হয়। তাহলে যে বিষয়টা আমরা কোয়ালিটি এসুরেন্স এতদিন পর্যন্ত 2000 এর আগ পর্যন্ত ছিল হচ্ছে শুধু ইঞ্জিনিয়ারিং কে সেন্টার করে। আপনারা যত কোয়ালিটি গাইড করবেন, যত টেস্টিং করবেন, সব হচ্ছে ইঞ্জিনিয়ারিং, পারফরমেন্স পারফরমেন্স পারফরমেন্স। কিন্তু ইউজার থিঙ্কিংটা কি ছিল? কোথাও কি দেখেছেন ইউজার থিঙ্কিং? হ্যালো, না স্যার। হ্যাঁ কেউ একটু বলুন না, মানে কি প্লিজ 2 দিন আপনারা ইন্টারেকশন ছিল, তারপর আপনারাও কোয়ালিটি সম্পর্কে জানেন, মানে কি এটা একটু আমরা একটু মানে কি ইন্টারেক্ট করি। না, জুমের মতো কনভেনিয়েন্ট আর কোনো কিছু এখনো হ্যাঁ মানে পর্যন্ত জুম না, মানে কি ইউজার থিঙ্কিংটা কিন্তু আমাদের কিন্তু আউট ছিল। আমরা যখন আমরা যখন একটা কোয়ালিটি এসুরেন্সের বই নিই, আপনি এখনই কোনো একটা বই নেন, সবচেয়ে বেস্ট বইটা নেন, দেখবেন যখন ইউজার থিঙ্কিংটা নাই, ইউএক্স নাই, ইউএক্স কিন্তু আরেক দিকে। আর হোয়ার এজ এখনকার সাকসেসফুল কোম্পানিগুলো দেখুন, এখনকার সাকসেসফুল কোম্পানিগুলো করছে কি আপনার ইউএস কে সেন্টার করছে, ইউএক্স প্রোডাক্ট ডিজাইন করছে, সবকিছু করছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিজনেস সবাই একসাথে বসে সেই কাজটা করছে। মানে ওই জায়গাটা মানে ইউএক্স ড্রিভেন, মানে ইউজার এক্সপিরিয়েন্স ড্রিভেন কোম্পানিতে পরিণত হচ্ছে। জুমের উদাহরণ দিলাম আমি, জুম হিট করছে একদম। আপনি সেটা অ্যাপেলের উদাহরণ দিলাম, অ্যাপেল হিট করছে সবচেয়ে, মানে কি যে কোম্পানিগুলো এখন বাজিং করছে। আপনারা যত ধরনের কোম্পানি শুনবেন এখন, যে ধরনের কোম্পানি, ইউজার এক্সপিরিয়েন্স ছাড়া কোনো কোম্পানি এখন টিকে থাকতে পারবে না। সবচেয়ে বড় কোয়ালিটির দিস ইজ বেসিক, এখন এটা হচ্ছে আমাদের বেসিক আর কি। তো আমরা যদি একটু যাই, খেয়াল করে দেখেন, খুব ইন্টারেস্টিং, মানে অদ্ভুত টাইপের, খুব ইন্টারেস্টিং আর কি। আমাদের সফটওয়্যার ডিজাইনটা কিন্তু আসলে কিন্তু খুব, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটা আসলে খুব টাফ হয়ে যাচ্ছে, সেটা আমি একটু পরে বলছি। আমরা যদি ইউএক্স এর পার্ট কি অদ্ভুত, যেটা হচ্ছে কি হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন, সিস্টেম পারফরমেন্স, দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং। কেমন এই যে আমরা যে কোয়ালিটির কথাটা বলি, যে ইঞ্জিনিয়ারিংটা, তাহলে কোয়ালিটির কিন্তু যে কোয়ালিটি কনসেপ্টের ছোট্ট একটা পার্ট হয়ে গেল কিন্তু ইঞ্জিনিয়ারিং। আর্গোনমিক্স, আপনি ম্যাকবুক প্রো কেন পৃথিবী বিখ্যাত আপনি বলেন? আপনি যখন ইভেন এইচপি ল্যাপটপ এবং আদার্স ল্যাপটপও যখন হাত দিবেন, দেখবেন যে তার মাউস প্যাডে তার ইয়েতে লেগে আপনার মাঝে মধ্যে কার্সর চলে যাচ্ছে আরেকদিকে, কোথায় চলে যাচ্ছে একদিকে, হাত গরম হয়ে যাচ্ছে। আর্গোনমিক্স ঠিক নাই। মানে আর্গোনমিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই যে আমরা একটা টেবিল 2.5 ফিট কেন, একটা চেয়ার কেন একটা টেবিল থেকে কত দূরত্ব থাকবে, আমি কিভাবে কম্পিউটারের দিকে তাকাবো, এই যে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি সফটওয়্যারের কোন জায়গাটা কিভাবে দেখলে পিপল তার চোখে ইন্টারেক্ট করবে, আর্গোনমিক্স। ডিজাইন কনসেপ্ট, মানে এটা কিন্তু একটা তার এস্থেটিক্স দিক। যে আমরা যে এই আগের স্লাইডে যে আমরা যে নিয়ে আসছি ডিজাইনের যে মেইন জিনিস এস্থেটিক্স এন্ড ক্রিয়েটিভিটি, মানে আপনারা যদি কোনো আর্ট দেখেন, সেটা হচ্ছে যে পল গগা দেখেন, অথবা পিকাসোর কোনো আর্ট দেখেন, অথবা ভালো কোনো ফটোগ্রাফার আমাদের, সেটা দেশের শহীদুল আলম সাহেব হতে পারেন, সেটা দেশের হাসান সাইফুদ্দিন চন্দন হতে পারে, অথবা সেটা পাশের দেশের রঘুরাই হতে পারে, সেটা সেভিস্তিয়াও সালগাদো হতে পারে, তখন দেখবেন কি জানেন, এই ডিজাইন গুলো আপনার আই মুভমেন্ট কন্ট্রোল করে। আপনারা কি কখন এটা খেয়াল করেছেন? আপনার যে আই মুভমেন্ট, মানে আপনার একটা ছবি দেখবেন, ছবির একটা জায়গায় ফোকাস ওখানে চোখ পড়বে, তারপর ওই ডিজাইনার আপনার চোখের মুভমেন্ট যেদিকে চাইবে আপনি সেদিকেই চোখটা নিতে বাধ্য। মানে আপনি অন্যদিকে চোখটা নিতে পারবেন না। মানে ডিজাইন কিন্তু বড় একটা ফ্যাক্টর। এটাকে ডিজাইনের একটা আই মুভমেন্ট বলে। ডিজাইনের এস্থেটিক্স পার্ট আছে, কালার পার্ট আছে, সুদিং লাগার পার্ট আছে, অনেকগুলো বিশাল একটা ক্রিয়েটিভিটির একটা জায়গা আছে। ইউজিবিলিটি, ইউজার ফ্রেন্ডলিনেস, যেটা যেটা আমরা সবচেয়ে মনে করি কি ইউএক্স মানে হচ্ছে ইউজার ফ্রেন্ডলিনেস, অথবা ইউএক্স মানে হচ্ছে আসলে সুন্দর করে যারা ওই ইউআই তে একটু গ্রাফিক্স ডিজাইনার, আমাদের অধিকাংশ কোম্পানিতে ইউএক্স হচ্ছে কি একজন গ্রাফিক্স ডিজাইনার, মানে মেইন যে জায়গাটা আর কি। কিন্তু মানে কনসেপ্টটা আসলে অনেক বড়, মানে এটা কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার না এটা। তো ইউজিবিলিটির কনসেপ্টটা এটা আমরা সবাই বুঝি যে ইউজার ফ্রেন্ডলিনেস কতটুকু, যে আমরা এখন যে কনসেপ্টটা বলি সেটা হচ্ছে কি সবচেয়ে যে এটাও আমাদের একটা কোয়ালিটির বড় বিষয়, যে সফটওয়্যার উইদাউট ম্যানুয়াল। আর হচ্ছে সবচেয়ে বড় যে পার্ট, সেটা হচ্ছে হিউম্যান ফ্যাক্টর। আমার ইউজার কারা, আমি কিভাবে এই ইউজারদেরকে আমার এখানে আমি এঙ্গেজ রাখবো। অ্যাক্সেসিবিলিটি,
এটা আপনারা জানেন। সবচেয়ে বড়, আমরা পৃথিবীতে আমাদের অনেক ডিফারেন্টলি অ্যাবল পিপল আছে, ডিফারেন্টলি ওয়ার্ল্ডকে দেখে। তাদেরকে আমি কিভাবে কাজ করব, তাদেরকে আমি কিভাবে আমার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করব। খুব ইন্টারেস্টিংলি যে বিষয়টা হচ্ছে কি, একজন ইউএক্স যে ডিজাইনার, তাকে কিন্তু গভীরভাবে মার্কেটিং বুঝতে হয়। মার্কেটিং হিউম্যান সাইকোলজিতে কাজ করে, মার্কেটিং প্রোডাক্ট নিয়ে কাজ করে, প্রোডাক্ট ডিজাইন নিয়ে কাজ করে, প্রোডাক্ট কনফিগারেশন নিয়ে কাজ করে, ইউটিলিটি, এই তার প্রোডাক্টের ইউটিলিটি নিয়ে বুঝতে হয়। সবচেয়ে যে বড় যে এই পার্টটা মিলিয়েই কিন্তু আমাদের কিন্তু এখন যে ইউজার এক্সপিরিয়েন্স, এটা কিন্তু এখন একটা বড় পার্ট। এটা কিন্তু আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের এখন একটা কিন্তু বড় কনসেপ্ট, সেটা হচ্ছে কি আমাদের ইউজার এক্সপিরিয়েন্স। এখন আমরা যখন এই ইউজার এক্সপিরিয়েন্সকে চিন্তা করছি, দেখেন আমরা মানে আজ থেকে কি হতো, আমি যখন আমাদের কেরিয়ার শুরু করেছি, মানে খুব অদ্ভুত ভাবে আমি যখন কেরিয়ার শুরু করেছি তখন মানে আমি স্টুডেন্ট লাইফ থেকে চাকরি করতাম। তো যখন আমি পাশ করি তখন আসলে আমি একটা কোম্পানির প্রায় সফটওয়্যারের একদম ডিজাইনারের পরিণত ডিজাইন করতাম, তারপর আমি সফটওয়্যার কোডিং করতাম, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতাম, সবগুলো করতাম। এখন খেয়াল করে দেখেন, আমরা কিছুদিন পরে করলাম কি, আমরা যখন কোম্পানি তৈরি করলাম, আমাদের কি হলো, আমাদের সিস্টেম অ্যানালাইসিস একটা পুল তৈরি হলো, তারপর হচ্ছে যে অ্যানালাইসিস প্রোগ্রামার পুল তৈরি হলো, এরপর সফটওয়্যার ডেভেলপার। সিস্টেম অ্যানালাইসিস কি করে, রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করতো, রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করে সফটওয়্যারটাকে ডিজাইন করতো, ইউএক্স ডিজাইন করতো, ইউএক্স ডিজাইন করার পর ইউএক্স বলছি, ইউআই ডিজাইন করতো, ইউএক্স করতো না, ইউআই ডিজাইন করতো, তারপর হচ্ছে সেই সফটওয়্যারের আর্কিটেকচার ডিজাইন করতো, সেই সফটওয়্যারের সমস্ত আর্কিটেকচার ডিজাইন করে সেই অ্যানালিস্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে ডেভেলপার ইয়ে করবো। দেখলাম যে এই কনসেপ্টটাও আসলে আমাদের ইয়াকে করতে পারছি না, তাই এরপর করলাম কি আমরা করলাম কি বিজনেস অ্যানালিস্ট আনলাম। বিজনেস অ্যানালিস্ট আসার পরে বিজনেস অ্যানালিস্টরা হচ্ছে কি, তারা মানে এমবিএ পড়া এবং এমবিএ, তারা বিজনেসটা ভালো বুঝে এবং তারা বুঝে কিভাবে হাউ টু এলিসিট রিকোয়ারমেন্টস ফ্রম দ্য ইউজার্স। এরা আসার পর, এটা সফটওয়্যার রিকোয়ারমেন্টস এর উপর এক্সপার্ট, এরা একদম রিকোয়ারমেন্টস তৈরি করলো। রিকোয়ারমেন্টস তৈরি করে এরা সিস্টেম অ্যানালিস্টকে দিচ্ছে, সিস্টেম অ্যানালিস্ট ওই রিকোয়ারমেন্টের উপর বেস করে তখন কিন্তু সে ইউআই ডিজাইন করছে, ইউআই ডিজাইন করে লজিক টজিক ফেলে সিস্টেম ডিজাইন ক্লাস ডায়াগ্রাম নানা রকম ডিজাইন করে তারপর কোডিং এর হাতে দিয়ে দিচ্ছে। ওমা, সেটাও বেশি দিন টিকলো না। এখন কি আসলো, সেই বিজনেস অ্যানালিস্টের সাথে সাথে আসলো কি ইউআই আসলো, কারণ কাস্টমার কি করে, সেই ইউআই না দেখা পর্যন্ত কোনো ফিডব্যাক দেয় না। এরপর আসলাম কি, আমরা বিজনেস অ্যানালিস্টের সাথে ইউআই দিলাম, গ্রাফিক্স ডিজাইনার দিলাম। গ্রাফিক্স ডিজাইনার বিজনেস অ্যানালিস্টের সাথে বসে তারা স্ক্রিন ডিজাইন করতো, কাস্টমার সেখান থেকে ফিডব্যাক দিয়ে স্ক্রিনগুলো ডিজাইন করার পর তারপর আমরা সিস্টেম অ্যানালিস্টের কাছে আসতো। তারপর এখন আবার এই যে নিউ জামানায় এসে গত 2-3 বছর ধরে আমরাও প্র্যাকটিস করছি, সেটা হচ্ছে কি ইউজার সেন্ট্রিক সফটওয়্যার ডেভেলপমেন্ট। ইউজার সেন্ট্রিক সফটওয়্যার ডেভেলপমেন্টে কি আসছে, এখন চলে আসছে হচ্ছে ইউএক্স প্রফেশনাল কারা। ইউএক্স কিন্তু একটা কনসেপ্ট, ইউএক্স কিন্তু একা প্রফেশনাল না। ইউএক্স হয়তো প্রফেশনালরা ড্রাইভ করতেছে, তাকে যখন একটা প্রোডাক্ট ডিজাইন করে তাকে মার্কেটিং এর লোক লাগে, তাকে যখন একটা প্রোডাক্ট ডিজাইন করে তাকে কিন্তু সিস্টেম অ্যানালিসিসের লোক লাগে, তারপর সেই পুরো ইউজার এক্সপেরিয়েন্সটা কিন্তু ডিজাইন করে। এই যে পুরো ইউএক্স চলে আসলো, তাকে হেল্প করার জন্য বিজনেস অ্যানালিস্ট লাগলো, তাকে হেল্প করার জন্য মার্কেটিয়ার লাগলো, তাকে হেল্প করার জন্য কিন্তু সিস্টেম অ্যানালিস্ট রাখলো। সিস্টেম অ্যানালিস্ট পার্টটা কোথায় চলে গেল, সিস্টেম অ্যানালিস্ট শুধু সিস্টেম আর্কিটেকচার আর হচ্ছে সুডো কোড রাইটিং, ক্লাস ডায়াগ্রাম, এই সমস্ত ডিজাইনে চলে গেল। অনেক স্পেশালাইজেশন, এই যে এই স্পেশালাইজেশন দেখেন আপনার কিন্তু কম সফটওয়্যার প্রোগ্রামিংটা আস্তে আস্তে করে কিন্তু একদম পুরো কিন্তু ডক্টরদের। আমাদের এখন কি টিম, আমাদের টিমে কিন্তু এটা আমাদের টিম না, এটা অধিকাংশ সফটওয়্যার কোম্পানি টিম। ফ্রন্ট এন্ড ডেভেলপার আলাদা, ব্যাক এন্ড ডেভেলপার আলাদা, ডাটাবেস ডেভেলপার আলাদা, প্রত্যেকটা কিন্তু এক এবং ইউএক্স আলাদা, ইউআই আলাদা, প্রত্যেকটা মানে এগুলো পুরো কিন্তু ডাক্তারদের মতো কিন্তু স্পেশালাইজেশন কিন্তু গড়ে উঠেছে। সুতরাং যে কোয়ালিটি এসুরেন্স আমি যতগুলো পার্সপেক্ট করলাম, যে কোয়ালিটি এসুরেন্স সেটা হচ্ছে 2000 আগের কোয়ালিটি এসুরেন্স কনসেপ্ট এখন আর সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোতে কাজ করে না। যে কারণে আমরা যেটা বলি আমাদের ইউজারদের এত প্রবলেম, এত অভিযোগ, তার প্রধান কারণ হচ্ছে কি, আমরা সবাই হয়তো ভালো কাজ করছি, কিন্তু আমরা মানুষের যে চাহিদা, মানুষের যে চিন্তা, মানুষ যে এগিয়ে গেছে, সেই কোয়ালিটি এসুরেন্সের জায়গাটাকে আমরা কিন্তু ধরতে পাচ্ছি না। মানে এটা হচ্ছে দ্য বেসিক জিনিস। মানে এটা আমি আপনাদেরকে এখন একটা সফটওয়্যারের বাইরে একটা ছবি দেখাবো, আপনারা দেখেন। এটা হচ্ছে একটা এমআরআই মেশিন, মানে আমার খুব ভয়ঙ্কর লাগে, মানে খুবই ভয়ঙ্কর লাগে। আমার এক্সপিরিয়েন্স নাই এখানে। কি এমআরআই এর এক্সপিরিয়েন্স আছে কেউ? আছে? না থাকাই ভালো, মানে গড সেভ। এমআরআই আসলে একটা ভয়ঙ্কর মেশিন। আচ্ছা,
এটা যারা অ্যাডাল্ট মানে আমরা যারা তাদের জন্য ভয়ঙ্কর। যে কোনো কেউ যখন এমআরআই পরীক্ষা দেয় সে কিন্তু টেনশনে থাকে এবং তাকে কিন্তু অনেক ধরনের মানে কি একটা স্ট্রেস লেভেল থাকে যে কোনো কেউ এটা। এবার আপনি চিন্তা করে দেখেন শিশুদের জন্য কি হয় যাদের এমআরআই করতে হয়। যেটা হচ্ছে কি শিশুরা যখন এমআরআই মেশিন দেখতো, এই ধরনের একটা মেশিন দেখে যখন তাকে এখানে শোয়ানো হইতো, তখন কোন শিশু এই এমআরআই দিকে যেতে চাইতো না। সে কান্না করতো, ভয় পেত এবং একটা শিশুকে, এটা হচ্ছে যে ওয়ার্ল্ডের রিসার্চ, একটা শিশুকে এমআরআই মেশিন কমপ্লিট করতে 1 ঘন্টা লাগতো এবং সেই সাথে তাকে ঘুমের ওষুধ দিয়ে তাকে হাফ অজ্ঞান করে তাকে কিন্তু এই জায়গায় দেওয়া হতো। বুঝতে পারছেন? এটা হচ্ছে যে মানে এমআরআই এবং এই জিনিসটা যখন এমআরআই যে আবিষ্কার করেছে তার যখন সে যখন শুনলো যে একটা ছোট বাচ্চাকে 1 ঘন্টা লাগে এমআরআই তে দিতে এবং মানে ওর মাথা খারাপ হয়ে গেছে এবং সে নতুন একটা ডিজাইন করলো। সেই নতুন ডিজাইনটা হচ্ছে এটা। এরপর কি হলো? শিশুরা মহা আনন্দে এই এমআরআই মেশিনের উপর শুয়ে পড়তো, শুয়ে নিজেরা কিন্তু এমআরআই করতো এবং এটা এই 1 ঘন্টার সময়টা চলে আসতো হচ্ছে 10 to 15 মিনিটস এ। মানে ইউজার সেন্ট্রিক ডিজাইনের এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না। তাহলে চিন্তা করে দেখেন মানে ইউজার্স যদি প্রবলেমে থাকে সেই প্রবলেম সলভ করেছে কিভাবে। মানে এটা কিন্তু আমার কাছে একটা বড় কনসেপ্ট মনে হয় মানে ইভেন সবকিছুতে। আমি জানি না আপনারা শেয়ার করতে পারেন যে কোনো কিছু, এই জায়গায় আমি আপনাদেরকে ফ্লোর ওপেন করে দিচ্ছি, যে কোনো কেউ যে কোনো কিছু শেয়ার করতে পারেন অথবা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাকে, কারণ আমি এরপর আবার ট্রেডিশনাল জায়গাতে চলে যাব। আমি এই ট্রেডিশনাল জায়গাগুলোকে ইউএক্স এর কনসেপ্টের জায়গা থেকে আমি সবাইকে মানে কি ইন্টিগ্রেট করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ প্লিজ কেউ কোনো কিছু অ্যাড করবেন, প্লিজ অ্যাড করুন। মানে আমি আসলে ওভাবে পারি না। আমি ওই যখনই মানে কোনো একটা ট্রেনিং যাই, ট্রেনিং করায়, আমি কিন্তু একটু ইন্টারেক্টিভ না হলে মানে ওই খুব ভালো লাগে না। মানে আপনারা কি থিংকিং করছেন, আমি কি থিঙ্ক করছি, তাহলে এটা আসলে বোঝা যায় না আর কি। মানে যে কোনো কেউ শেয়ার করতে পারেন। হ্যালো, হ্যাঁ প্রমি, জি স্যার। হ্যালো, হ্যাঁ প্রমি, তুমি কিছু বলবে না? না মানে স্যার, তুমি তো নিজে অনেক সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স নিয়ে তুমি বেশ কয়েকটা দিন মানে আমাকে হেল্প করছো। তোমার কি মনে হয় যে যে জিনিস থিংকিং করে জি স্যার। তুমি যেভাবে এগোচ্ছিলে অথবা যে জি স্যার, কনসেপ্টটা স্যার এই তুমি এখন কনসেপ্টটা স্যার খুবই রিলেটেবল মনে হলো আমার কাছে, যে লাইক শুধুমাত্র এই ডিজাইনটার জন্য, যে লাইক বাচ্চাদের জন্য যে এমআরআই মেশিনটা এরকম হতে পারে যার মাথায় এটা আসছে, তো এটা চিন্তা করেই আসলে এটা ইমপ্লিমেন্ট করার মতো একটা স্টেপ নেয়। বিকজ এখানে এক্সপেরিয়েন্সটা অনেক ম্যাটার করতেছে, বিকজ তাদের জিনিসটা লাগবে কিন্তু তারা যাচ্ছে না, তারা ভয় পাচ্ছে। তাদের ওই ভয়টা দূর করার জন্য এই স্টেপটা, তো এই ডিজাইনটা ম্যাটার করছে আলটিমেটলি। তো সফটওয়্যারের কেসেও তাই। না না খুব ইন্টারেস্টিং একটা ঘটনা মনে পড়ে গেল। আচ্ছা আর কেউ কোনো কিছু বলবেন প্লিজ? এখানে একটা অ্যাড করতে চাই, যারা বয়স্করা, হ্যাঁ বয়স্করা যারা এখানে এই মেশিনে যদি তারা যদি এন্ড করে, তারা তাদের শৈশবে ফিরে যাবে। তখন এখানে মেশিনের যে একটা ভয় ওটা কিন্তু কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ গুড 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 গুড। আচ্ছা মানে আমি আবার আমাদের একটা এক্সপেরিয়েন্স বলি। 2010 এ আমরা একটা অর্গানাইজেশনের নাম না বলি, একটা অর্গানাইজেশনে অটোমেশন করি 2010 এ, বেশি দিন আগে না। যখন ওখানে কম্পিউটার যাওয়া শুরু করলো, কম্পিউটার দেওয়া শুরু করলো, ওখানকার সবাই ট্রান্সফার চেয়ে চিঠি লেখা শুরু করলো। তো আমাদের যে মেইন ট্রেনার ছিল সে দেখলো যে কেউ ট্রেনিং নিতে কম্পিউটার মাউস ধরতে ভয় পায়, কিবোর্ড ধরতে ভয় পায়। মানে কম্পিউটার তো অনেক ভয়ের বিষয়, মানে ভয়ঙ্কর আর কি। তাও তো এখনকার কম্পিউটার তো আরো অনেক ইউজার ফ্রেন্ডলি দিচ্ছে, তখনকার তো এত ইউজার ফ্রেন্ডলি ছিল না। তো উনি একটা বুদ্ধি করছে, মানে অদ্ভুত, এটা কিন্তু খুব কাজে দিচ্ছে। মানে কি জাস্ট আপনাদের সাথে শেয়ার। উনি করলো কি, ট্রেনিং বন্ধ করে উনি শুধু 30টা মিনিট মানে মাউস এবং কিবোর্ড গুলোকে অসম্ভব ভাবে পিটিয়েছে, যে পিটাও এবং বলো যে দেখো কম্পিউটার নষ্ট হয় না। তখন লোকগুলোর মধ্যে কিন্তু সাহস আসছে যে আমি কম্পিউটার ধরলে কম্পিউটার নষ্ট হবে না, যে এত দামি একটা মেশিন, সরকারের একটা মেশিন নষ্ট হয়ে যাবে আমি ধরলে হয়তো। তখন লোকটা বুঝলো যে না এটা আসলে অনেক একটা শক্তিশালী জিনিস আর কি। যাই হোক মানে কি আমি ওই ট্রেনারের কথা, উনি কিন্তু একটা ইউজার প্রবলেমে কিন্তু সলভ করে ফেলছে আর কি। তো মানে মেইন যে কনসেপ্ট আমাদের এখনকার যে কোয়ালিটি অ্যাসুরেন্সের, সেটা হচ্ছে কি এই যে ইউজার সেন্ট্রিক চিন্তাটা আমরা যত বেশি ইউএক্স থেকে বিজনেস অ্যানালিস্ট থেকে এটা সিস্টেম অ্যানালিস্ট থেকে অ্যানালিস্ট প্রোগ্রামার থেকে ফ্রন্ট এন্ড ডেভেলপার থেকে ব্যাক এন্ড ডেভেলপার,
সবাই যখন এটা বুঝবে যে আমাদের ডিজাইন করতে হবে ইউজার সেন্ট্রিক ডিজাইন, তখন কিন্তু সফটওয়্যারের কোয়ালিটি এসুরেন্সের কনসেপ্টটা কিন্তু তখন থেকে শুরু। এটা হচ্ছে অবজেক্টিভস। মানে এখনকার যুগে আমি জানি না আগামী 5 বছর 10 বছর পরে কি আসবে, কিন্তু এই মুহূর্তে ইউজার সেন্ট্রিক ডিজাইন হচ্ছে সবচেয়ে বড় কোয়ালিটি এসুরেন্সের বড় একটা মাপকাঠি। আমরা এখন মানে ও যাই হোক, এখন আমরা একটু ট্রেডিশনালে ঢুকছি, যেটা হচ্ছে কি কোয়ালিটি এসুরেন্স কেন সেভস টাইম এন্ড মানি, খুব বড় কথা। ও এখানে একটা খুব অদ্ভুত বিষয় আছে, মানে আমরা তো খুব ছোট থেকে উঠছি, যে একদম 3 জনের কোম্পানি থেকে আজকে আমরা প্রায় 450 জনের কোম্পানি আর কি। তো আমরা আসলে প্রথম দিকে কোয়ালিটি এসুরেন্সের লোক রাখতে পারতাম না, মানে সত্যি কথা এটা একদম 2008-9-এ। তখন দেখা যাচ্ছে আমাদের কাস্টমার এন্ডে কিন্তু আমাদের কোয়ালিটি মানে বাগ ধরা পড়তো, এটা কিন্তু সো এম্বারেসিং। এবং সেই সময় যখন ধরা পড়তো তখন কিন্তু আমাদের কষ্ট হতো। আসলে কষ্টটা কিরকম জানেন? কোয়ালিটি এসুরেন্সের কষ্ট হচ্ছে কি, আমি যখন কোয়ালিটির লোক নিয়ে নিচ্ছি, মানে তখন আমার কাছে মনে হয় যে আমি একজন 50,000 60,000 অথবা 1 লাখ টাকা দিয়ে একটা কোয়ালিটির লোক নিলাম, এটা একটা বড় কস্ট, তখন একটা হেডেক। কিন্তু আসলে যে এরপরে যখন ওই সময় গিয়ে যখন কাস্টমার এন্ডে গিয়ে যখন কোয়ালিটির কস্টটা বাড়ে, সেটা কিন্তু এই যে 1 লাখ টাকার চেয়েও আরো আসলে 5 গুণ 6 গুণ, এটা একদম আমাদের ক্যালকুলেট করা আছে। মানে আমরা যখন কোয়ালিটি এসুরেন্স से पूछूं हे साथी। হ্যালো, কেউ কি কিছু বলছেন? হ্যালো, তাহলে মানে এই জিনিসটা বাড়ে। তো মেইন জিনিস সেভস টাইম, তারপর হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা কিন্তু কমে যায়। মানে একেবারে যখন কোয়ালিটি এসুরেন্সের মানে কি মানে কি আপনার ইনভেস্টমেন্টের সেকেন্ড কোনো বিকল্প না আরকি। বিশেষ করে আমাদের যারা ছোট কোম্পানি আছে তাদেরকে মানে এতটুকুই বলবো, যেটা হচ্ছে কি যারা ইনভেস্ট করতে ভয় পায়, আমি বলছি সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্সে কিন্তু এটা কিন্তু একদম টাইম এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়াবে এবং তাদের ইনকামটাকে আরো বেশি বাড়াবে। এটা মানে আমাদের দিক থেকে একটা আমাদের ইয়ে কাস্টমার স্যাটিসফ্যাকশন, সেটা আমি বলেই ফেলেছি। এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় যে সবাই মেইনটেইনিং প্রোডাক্ট কোয়ালিটি, এটা তো কোয়ালিটির যে মেইন যে বিষয়টা, যে ফিটনেস ফর ইউজেস সেটা বাড়ে। তারপর হচ্ছে যে এখন সবচেয়ে যে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি আপনার সিকিউরিটি। মানে আপনার সবকিছু মানে সিকিউরিটি এমন একটা জিনিস, যখন এটা ক্রুকের হাতে না পড়তেছে এটা কিন্তু বোঝা যায় না যে জিনিসটা খুবই কি হচ্ছে। মানে এই জায়গাটা আর কি। মানে এখন একটা ভাইটাল পয়েন্ট, বিশেষ করে ইনফরমেশন সিকিউরিটিটা এবং মানে কি ভিএপিটি টেস্টিংটা, ভালনারেবল অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিংটা খুব ভাইটাল। মানে এটা কিন্তু আমাদের এখানে সত্যি কথা অনেক বড় বড় কোম্পানির সফটওয়্যারের তাদের ট্রাস্ট নষ্ট করে ফেলেছে কাস্টমার এন্ডে, সে সিকিউরড অ্যাপ্লিকেশন দেয়নি। এই বিষয়টাকে, এই ছোট্ট বিষয়টাকে তারা অমনোযোগিতার সাথে গেছে এবং অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় অর্গানাইজেশনে প্রায় ব্ল্যাকলিস্ট হওয়ার উপক্রম, যে সিকিউর জিনিসটা কেন দেয়নি। মানে এখনকার দিনের সেন্সিটিভনেসটা কিন্তু ভয়াবহ। মানে ইভেন আমরা যারা গভর্নমেন্টের কাজ করি তাদের ক্ষেত্রে ভয়াবহ, কারণ গভর্নমেন্টের শত্রু অনেক। একটা গভর্নমেন্টের শত্রু থাকে অনেক, তার দেশি বিদেশি অনেক শত্রু থাকে। সুতরাং এই সিকিউরিটি জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মানে খুবই ইম্পর্টেন্ট, মানে কি এটার চেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট মানে আমাদের ফিল্ডে আর নাই আর কি, মানে সাইবার সিকিউরিটির জায়গাটা। আরেকটা জিনিস হচ্ছে কি রেপুটেশন। সবচেয়ে বড় কথা, একটা অর্গানাইজেশন বিজনেস করে রেপুটেশন দিয়ে। মানে তার যত বেশি রেপুটেশন আছে, এবং এই কোয়ালিটি এসুরেন্স কিন্তু তার বড় একটা পার্ট হচ্ছে রেপুটেশন। আমার মনে হয় যে আপনারা আরো অনেক অ্যাড করতে পারবেন এখানে। আপনারা আমাদের যে ওই জায়গা থেকে খুব মানে এক্সপার্ট। আমি যেটা হচ্ছে কি এগুলো কিছু উদাহরণ, সেভিং মানি যে কি হয়েছে A300 ক্যাশে কিছুদিন আগে সবচেয়ে ইন্টারেস্টিং কাহিনী শুনে, ওটার নাম কি বোয়িং এর যে একটা মডেল ছিল যে না ম্যাক্স 737, যেটা যে গ্রাউন্ডেড হয়ে গেল এবং বোয়িং ওটাকে কিন্তু ডিসকন্টিনিউ করে দিল, যেটা বিকজ অফ কোয়ালিটি। মানে বিকজ অফ কোয়ালিটি মানে একদম বেসিক কোয়ালিটি, সেটা তার সেন্সর গুলো মানে একটা পজিশনে গিয়ে যে কাজ করে না, এবং হচ্ছে ওইটাই এটা এয়ারবেসের কাহিনী, এবং মানে এই ওইটাই হচ্ছে মেইন রিয়েল এক্সাম্পল। এবং বোয়িং এর কিন্তু বিলিয়ন ডলার কিন্তু লসের জায়গা হয়। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে কি, মানে আপনার ইভেন বাংলাদেশেও আমরা যারা কাজ করি খুব সেন্সিটিভ ডাটা নিয়ে, বাংলাদেশে আমরাও খুব সেন্সিটিভ ডাটা নিয়ে কাজ করি। মানে ওখানে কোয়ালিটির মানে কি বিশেষ করে কোয়ালিটির মিনিমাম আপনার ল্যাকিংস, এটা কিন্তু আমাদের একদম রেপুটেশন হতে শুরু করে প্রত্যেকটা জিনিসকে কিন্তু একেবারে নষ্ট করে দিতে পারে, একদম বসিয়ে দিতে পারে আর কি। প্রোডাক্ট কোয়ালিটির এই কিছু জিনিস আছে। টেস্টিং কোম্পানিজ ইউজুয়ালি হ্যাভ মেনি ডিভাইসেস টুলস, মানে এই সিনারি গুলো। তারপর হচ্ছে কাস্টমার ট্রাস্ট বাড়িয়ে দেয়, রিপিটেড কাস্টমার আসে কোয়ালিটির জায়গাগুলো থেকে আর কি। তো আমার মনে হয়, আচ্ছা আমাদের আর কত সময় আছে? আমি তো টাইমটা দেখিনি আর কি। হ্যালো ভাইয়া সময়টা আসলে বিষয় মানে না, কত আপনি সময় গেছে? কন্টিনিউ। আপনি কন্টিনিউ করতে পারেন ভাই, সমস্যা নেই। আচ্ছা
মানে আমার মানে কি আমাদের মেইন যে জিনিসটা হচ্ছে কি আমার মনে হয় যে আপনারা এই কয়টা দিনে অনেক বেশি এই জিনিসগুলো শুনে গেছেন যে মানে কি একটা প্রজেক্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কিভাবে হয় আর হচ্ছে একটা প্রজেক্টের একটা সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স লাইফ সাইকেল আছে। আমরা জেনারেলি এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এখানে যে প্ল্যানিং ফেজ, সিস্টেম অ্যানালিসিস এন্ড রিকোয়ারমেন্টস অ্যানালিসিস ফেজ, সিস্টেম ডিজাইন ফেজ, ডেভেলপমেন্ট ফেজ, টেস্টিং ফেজ, ইমপ্লিমেন্টেশন, ডিপ্লয়মেন্ট, এর ভিতরে ডিপ্লয়মেন্টের ভিতরে ট্রেনিং আছে, তারপর সাপোর্ট এন্ড মেইনটেনেন্স। কেমন? এই প্রত্যেকটা জায়গায় সফটওয়্যার কিন্তু কোয়ালিটি এসুরেন্স কিন্তু একটা বড় জিনিস এবং কোয়ালিটি এসুরেন্স প্ল্যানিং মানে আমরা একটা জিনিস সচরাচর আমরা একটু দুইটা জিনিসকে আমরা একটু হয়তো ভুল করে ফেলি। আমরা মনে করি যে সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল দুইটা আসলে এক জিনিস না। মানে এটা আমরা হয়তো অনেকেই ভুল আমরা টেস্টার দিয়ে মনে করি যে আমাদের সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স হয়তো অর্জন হয়ে গেছে। মানে সফটওয়্যার টেস্টার শুধু 05 এই যে আপনারা এই যে এখানে দেখছেন যে 05 টেস্টিং এই জায়গাটা কিন্তু সে শুধু দেখে। আর একটা সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স কিন্তু পুরো তার লাইফ সাইকেলটা। একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের কোয়ালিটি গাইডলাইন কি হবে, ওই প্রজেক্ট কোয়ালিটি অনুযায়ী ডেলিভার হচ্ছে কিনা, প্রজেক্ট ম্যানেজমেন্ট কোয়ালিটি ফুল হচ্ছে কিনা, এটাও কিন্তু কোয়ালিটি এসুরেন্সের এগেন্স্ট মানে কোয়ালিটি এসুরেন্সের পা। একটা সিস্টেম অ্যানালিস্ট একটা সিস্টেম অ্যানালাইসিসটা কিভাবে হবে, সিস্টেম অ্যানালাইসিসটা আপনার টোটাল নর্মস মেনে সিস্টেম অ্যানালাইসিসের নর্মস মেনে হচ্ছে কিনা সেটাও কিন্তু একটা কিন্তু মানে ডিজাইনের পার্ট মানে এই জায়গাটা আর কি। আর সিস্টেম ডিজাইন খুব স্বাভাবিক যে কথাটা ডেভেলপমেন্ট, টেস্টিং, ইমপ্লিমেন্টেশনে প্রত্যেকটা জায়গায় কোয়ালিটির মানে সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্সের জায়গা আছে। তো কোয়ালিটি এসুরেন্সের দুইটা জিনিস, একটা হচ্ছে কোয়ালিটি এসুরেন্স হচ্ছে কি মানে আমরা যদি মনে করি কিউএ টিম থাকলে কোয়ালিটি এসিউর হবে তা না, কারণ কিউএ টিম থাকে কি হয়তো দেখা যাচ্ছে কি আমি 2 জন সফটওয়্যার এগেইনস্টে অথবা 3 জন সফটওয়্যার ডেভেলপার এগেইনস্টে একজন টেস্টার রাখি। কিন্তু কোয়ালিটি এসুরেন্স তখনই অর্জন হয় যখন আমার একদম রুট লেভেল ওয়ার্কার, যখন আমার প্রোগ্রামার সে কোয়ালিটি সেন্ট্রিক হয়, যখন আমার সফটওয়্যার যে প্রজেক্ট ম্যানেজার সে যখন কোয়ালিটি সেন্ট্রিক হয়, যখন আমার একজন সিস্টেম অ্যানালিস্ট কোয়ালিটি সেন্ট্রিক হয়, যখন একজন আমার রিকোয়ারমেন্ট অ্যানালিস্ট অর বিজনেস অ্যানালিস্ট কোয়ালিটি সেন্ট্রিক হয়, তখন কিন্তু কোয়ালিটি এসুরেন্সটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু তখন কিন্তু কাজ করে। আর কোয়ালিটি এসুরেন্সে যারা কাজ করে তাদের কাজ হচ্ছে অনেকটা হচ্ছে মনিটরিং ডিটেকটিভ, যে আমার কোথাও আমার কোয়ালিটি গাইডলাইন অনুযায়ী যাওয়ার কথা কিনা সেই কাজগুলোকে কিন্তু আমার দেখা অনেকটা জায়গাটা হচ্ছে এই ডিটেকটিভ জায়গাটা, কোয়ালিটি প্ল্যানিংটা করে দেওয়া এবং কোয়ালিটি প্ল্যানিং অনুযায়ী আমার কাজটা যাচ্ছে কিনা এই যে পুরো জায়গাটা। সুতরাং আমরা আমাদের অধিকাংশ যে সমস্যা হচ্ছে আমরা টেস্টিং লেভেলে আসলে সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্সের লোক দিতে পারি না। সেটা আবার আমি প্রজেক্ট ম্যানেজমেন্টে কোয়ালিটি এসুরেন্সের লোক দিব, সিস্টেম অ্যানালিসিসে কোয়ালিটি এসুরেন্সের লোক দিব। আমরা আসলে নানা কারণে এই জায়গাগুলো থেকে অনেক পিছিয়ে আছি। তার প্রধান কারণ আমরা মনে করি যে এগুলো হয়তো ব্যুরোক্রেটিক সিস্টেমে বাড়ে, মানে অথবা এগুলো কস্ট বাড়ায়, এগুলো কোনো কাজে লাগে না, অথবা এই প্র্যাকটিস গুলো আমরা করি না। কিন্তু সত্যি কথা হচ্ছে কি আমরা যখন দেখেছি আমরা প্রথমেই করতাম কি আমরা সবার মতোই আগে শুধু টেস্টিং এ টেস্টার দিয়ে দিতাম, কিন্তু এখন আমরা করি কি একদম প্রজেক্ট যখন প্ল্যানিং হয়, যখন প্রজেক্ট ম্যানেজার যখন অ্যাসাইন হয় সেদিন আমরা ইউএক্স সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্সের লোক ইউএক্স এবং একজন টেস্ট টিম লিড, টেস্ট অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট এবং অ্যানালিস্ট প্রোগ্রামার এরা কিন্তু প্রথম দিনে কিন্তু আমরা অ্যাসাইন করে দিই। কারণ একজন টেস্টার কি হয় মানে কি সচরাচর দেখা যায়, আমি বলছি অধিকাংশ অর্গানাইজেশনের টেস্টারদের ক্ষেত্রে কি হয় টেস্টাররা এমনিতে বসে থাকে টেস্ট কেস অনুযায়ী টেস্টিং করে, কিন্তু সে যদি বিজনেসটা না বুঝে সে তো একজন ক্লার্কের মতো হবে, তার তো সে তো অ্যানালাইসিস করতে পারবে না সেই পুরো জায়গাটা। সুতরাং যে কোনো সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স এবং টেস্টিং এর কাজ সফটওয়্যারের প্ল্যানিং ফেজ থেকে শুরু করতে হয়, না হলে কিন্তু সেই সফটওয়্যারের যে মেইন যে আপনার মানে একটা সফটওয়্যার যে আসলে কোয়ালিটি নিয়ে বের হবে কিনা এটা কিন্তু আসলে কিন্তু অনেকাংশে কমে যাবে। আমরা যখন ওই টেস্টিং ফেজ থেকে যখন আমরা এই জায়গায় ট্রান্সফর্ম করলাম, বিশ্বাস করেন আমাদের কোয়ালিটি মানে কি বাগ রিপোর্টিং অনেক কমে গেছে। সেটা হয়তো আমি ডাটাটা নিয়ে আসতে ভালো করতাম, আমি ডাটাটা নিয়ে আসা হয় না, আমি হয়তো বলতে পারতাম আগে যদি 100 বাগ আসতো এখন হয়তো সেই জায়গায় 20টা বাগ আসে, মানে প্রায় 1/5 পরিমাণ আমরা কিন্তু একটা মানে আপনার পারফরমেন্স আপনার ইনক্রিজ করি। এই পুরো বিষয়টা জাস্ট একটা ছোট্ট জিনিস যেটা হচ্ছে কি আমাদের কোর টিমের প্রসেসের মধ্যে সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স এবং সফটওয়্যার যে টেস্টিং অ্যানালিস্ট সেই জায়গাগুলোকে আমরা ইন করে নিয়ে এসে পেরেছিলাম আর কি। তো যেটা হচ্ছে কি আমার মনে হচ্ছে যে এগুলো নিয়ে কথা হয়েছে, ইম্পর্টেন্স অফ টেস্টিং নিয়ে অনেক কথা হয়েছে। আমরা একটু এখন যেটা হচ্ছে কি ওই সিস্টেম যেটা হচ্ছে কি যেরকম সফটওয়্যারের
টেস্টিং যেমন আপনার ইয়ে থাকে, মানে একটু সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে কি, মানে সবচেয়ে যে আমরা মানে ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় মানে এখন অধিকাংশ কোম্পানি এটা করে না, কিন্তু আমরা আসলে টেস্ট কেস ডেভেলপমেন্ট ছাড়াই কিন্তু টেস্টিং এ চলে যায়। মানে একটা এটা কিন্তু মানে ভয়ঙ্কর একটা ভুল, মানে কখনোই কোয়ালিটি অ্যাসুরেন্স হবে না। যে টেস্ট অ্যানালিস্ট, যারা টেস্ট লিখবে, টেস্ট প্ল্যান করবে, তারা যদি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস না বুঝে, তাহলে কিন্তু সে কোনোদিন টেস্ট করতে পারবে না, সফটওয়্যার টেস্টিংটা হবে না। সফটওয়্যার যে আমি যে বাগ ফ্রি সফটওয়্যার দিব অথবা বাগ কম থাকবে, ক্রিটিক্যাল এরর থাকবে না, সেই ধরনের জিনিস কিন্তু কখনোই আমার আসবে না। সুতরাং একজন যারা যারা টেস্ট করবে, যারা টেস্ট অ্যানালিস্ট হবে এবং যারা টেস্ট করবে সত্যিকার অর্থে, যারা এখানকার টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে, তাদেরকে কিন্তু সফটওয়্যার যে সফটওয়্যারে কাজ করছে সেটা রিকোয়ারমেন্টস অ্যানালিসিস সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। সেই আইডিয়ার উপর বেস করে তারা কিন্তু একদম ওই প্রজেক্ট স্পেসিফিক টেস্ট প্ল্যান করবে। এরপর টেস্ট প্ল্যানিং এর পরে হচ্ছে টেস্ট কেস ডেভেলপমেন্ট। এইটা কোনো অংশে যারা সিস্টেম অ্যানালাইসিস করে, আপনারা জানেন যে আমরা একটা হ্যাপি সিনারিও লিখি, তারপর হচ্ছে কি আমরা আপনার সেটা হচ্ছে কি আনহ্যাপি সিনারিও, অথবা হচ্ছে কি সিস্টেমের যে আপনার যেটা কি করে, যেটা হচ্ছে কি আপনার ডিফারেন্ট সিনারিও, যে আর কি কি সিনারিও হতে পারে, যেটা হচ্ছে কি এরর সিনারিও, এরর কেসগুলো কিন্তু আমরা লেখা শুরু করি। মানে যে যত অ্যানালিস্ট, যার যে যত বেশি অ্যানালাইসিস করার অভিজ্ঞতা অর্জন করে এবং তার অ্যানালিস্ট মানে কি মাইন্ডসেটটা আছে, এবং সে নিজে কিন্তু সিস্টেম অ্যানালিস্ট এবং সফটওয়্যার টেস্ট অ্যানালিস্ট, সে কিন্তু তত বেশি পরিমাণ কিন্তু ডিফারেন্ট সিনারিও, অথবা সে কিন্তু তত বেশি পরিমাণ কিন্তু আনহ্যাপি সিনারিও গুলোকে দেখতে পায়, যে কোথায় কোথায় আসলে এরর হতে পারে এই জায়গাগুলো। এবং ওখান থেকে কিন্তু টেস্ট কেস ডেভেলপমেন্টটা কিন্তু শুরু হয়, যেটা হচ্ছে কি, এবং একটা ভালো টেস্ট কেস ডেভেলপমেন্ট আসলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে আপনারা যতগুলো দেখছেন উপরের দুইটা পার্ট, টেস্ট প্ল্যানিং এন্ড টেস্ট কেস ডেভেলপমেন্ট, কিন্তু সবচেয়ে ভাইটাল আপনার কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্সের অর্জনের জন্য। আর বাকিগুলো হচ্ছে খুবই টেকনিক্যাল। সেটা হচ্ছে কি, টেস্ট কেস যখন ডেভেলপমেন্ট করে দেন, এরপর আপনি টেস্ট কেস ডেভেলপমেন্ট, টেস্ট কেসে কি থাকে, আমি কিভাবে করব, কি কি করব এবং এটার এক্সপেক্টেড রেজাল্ট কি দেখাবে, এটা থাকে। এরপর আপনি যখন টেস্টার লাগিয়ে দিবেন, তখন কিন্তু তারা ওই টেস্ট কেস অনুযায়ী দেখে দেখে যখন টেস্ট করে, তখন কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট মানে কি পেয়ে আসে, এবং সফটওয়্যারটা কাস্টমারের কাছে যখন যায়, তখন আসলে কোনো ক্রিটিক্যাল এরর ছাড়াই যাবে, এবং খুব কম এরর, মানে কি কেউ কিন্তু ডেফিনেশন দিয়ে বলতে পারে না যে 100% এরর ফ্রি। এটা সফটওয়্যারের কিন্তু কখনোই হয় না। এটা আসলে এটা একটা মানে 100% আসলে কখনোই হয় না এই ধরনের পারফেকশন, কিন্তু আসলে খুব কম এরর যায় এবং কাস্টমার কিন্তু কোনো ধরনের এরর পাওয়া যায় না। মানে মেইন যে জিনিসটা আর কি, মানে ভাইটাল কিছু জায়গা আছে আর কি। তো আমার টিম আমাকে আসলে অনেক মানে কি কিছু করে দিছিল, যে আমরা যে সমস্ত টেস্ট, আমি আসলে সবগুলোই ফেলে দিছি। যেটা হচ্ছে কি মানে যে জায়গাগুলো আমি আসলে মেইন পয়েন্ট, আমার এখানকার আজকে যে আলোচনা, আমরা হয়তো টেস্টিং এ অনেক কিছু জানতে পারবো। সেটা হচ্ছে কি, আমাদের অনেক ধরনের টেস্টিং আছে পৃথিবীতে, টেস্টিং এর শেষ নেই, সত্য কথা হচ্ছে এটা। কিন্তু সবচেয়ে যে মনে হচ্ছে প্রিন্সিপালটা বোঝা আমার, আমি যদি প্রিন্সিপালটা বুঝতে পারি, যে প্রিন্সিপালটা বোঝা কিন্তু মেইন জিনিসটা। এই স্লাইডটা এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এর আগের স্লাইড, যেটা হচ্ছে কি এসটিএলসির যে মিনি জায়গাগুলো, আমি অনেকগুলো বর্ণনা এখানে করে ফেলেছি। এখানে আপনাদের সুবিধার জন্য আমরা আসলে ওই পুরো জিনিসগুলোকে নিয়েছি। একটা হচ্ছে ইনপুট আউটপুট, যেটা হচ্ছে একটা টেস্ট প্ল্যানিং এর ইনপুট ডকুমেন্ট কি এবং আউটপুট ডকুমেন্ট কি থাকে, আপনারা এখানে পাবেন এন্ট্রি এবং এক্সিট। টেস্ট প্ল্যানিং এ যেটা হচ্ছে কি টেস্ট প্ল্যান থাকে, টেস্ট ইফোর্ট এস্টিমেশন থাকে, কয়জন লোক থাকবে, কিভাবে থাকবে, টেস্ট কেস ডিজাইনিং, রিকোয়ারমেন্টস ডকুমেন্ট, টেস্ট প্ল্যান, টেস্ট কেসেস গুলো থাকে, টেস্ট স্ক্রিপ্ট থাকলে টেস্ট স্ক্রিপ্ট, তারপর টেস্টে ইয়ে হয় যে আপনার টেস্ট কেস গুলো তৈরি হয়, টেস্ট ডাটা, মানে টেস্ট ডাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের এখানে আরো একটা জিনিস সবচেয়ে ইন্টারেস্টিং, মানে যেটা যেটা আমরা আমাদের সিনিসিসে একদম নিষিদ্ধ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আমাদের প্রোগ্রামাররা টেস্ট করে কিন্তু খুব দিয়ে, যে কোনো নাম এবিসিডি, যে কোনো নিউমারিক হচ্ছে 1 2 যা যা মানে কি হাবিজাবি দিয়ে আর কি, এটা একদম নিষেধ করে দিতে হবে। এটা এটা মানে রেগুলার একটা খুব ভালো টেস্ট ডাটা দরকার। তারপর টেস্ট এক্সিকিউশন হয়, তারপর এন্ড টেস্ট ক্লোজার হয় আর কি। এখানে আমরা একটু ডিটেল করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে কি টেস্টের গুলো আমার মনে হয় আপনারা একটু যদি দেখে নিতে পারেন, আমি স্লাইডটা হয়তো দিয়ে দিব, তখন দেখে নিলে এখানে হয়তো বেশ কিছু জিনিসগুলো হয়তো আপনারা বুঝবেন। মেইন জিনিস হচ্ছে কি, এখানে বেশ কিছু আমাদের মানে আমাদের ডোমেইন স্পেসিফিক, যে আমাদের টেস্টে কিন্তু রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস একটা বড় ফ্যাক্টর, খুবই বড় ফ্যাক্টর আর কি। সেটাকে বেস করে সেটা কিন্তু আমাদের একদম এন্ট্রি ডকুমেন্ট, যেটা হচ্ছে যে মানে একদম এন্ট্রি ডকুমেন্ট, সেটার উপর বেস করে কিন্তু আমরা আদার্স করি। মানে ভালো রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস ডকুমেন্ট কিন্তু খুব কোয়ালিটি রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। মানে
যেসব যারা ভালো কোম্পানি যারা স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফলো করে তাদের কিন্তু রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসের কিন্তু একটা গাইডলাইন থাকে এবং রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসের কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে এবং আমরা কিন্তু এই রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কিন্তু প্রায় পাল্টে এটা আমাদের কিন্তু প্রতি 6 মাস 1 বছর পর পরে এটাকে আমরা রিভিউ করে আমরা আজকের জায়গায় নিয়ে এসেছি মানে মেইন যে জায়গাটা আর কি ইভেন এখনো কিন্তু আমরা এটাকে কিন্তু আপডেট করি মানে এখনকার কনসেপ্টের জায়গা থেকে আর কি তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল পয়েন্ট এটা যে কোনো সফটওয়্যারের জন্য মানে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য এটা একটা বড় ধরনের ভাইটাল পয়েন্ট আর আপনারা কেউ কি রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি মেট্রিক্স প্র্যাকটিস করেন কারা কারা এখানে হ্যালো এখানে সফটওয়্যার কেউ নাই মানে আরটিএম ছোট্ট একটা টুল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেখানে আসলে আপনি প্রত্যেকটা রিকোয়ারমেন্টস এর আইডি ধরে তার টোটাল লাইফ সাইকেল আমরা দেখতে পারি মানে ওই জায়গাটা আর কি তো এগুলো সম্পর্কে আমি আসলে এর আগে বর্ণনাগুলো দিয়ে দিয়েছি যদি আপনারা দেখতে চান দেখে নিতে পারেন গুগল করলে গুগল এগুলো সব জানে তারপর মানে কি ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস যেটা হচ্ছে কি সবচেয়ে বড় যেটা আমরা যেটা রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস থেকে পাচ্ছি সেটা সবচেয়ে যে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস নন ফাংশনাল রিকোয়ারমেন্টস ক্লায়েন্ট কখনো বলে না মানে আপনাদেরকে একটা কাহিনী বলি একটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্টে আপনার খুব সুন্দর প্রজেক্ট করতে দিয়ে দিছে একদিন হঠাৎ করে আপনার ডিজাস্টার হয় ডিজাস্টার হওয়ার পরে আপনার মানে ডিজাস্টার হয় কি টোটাল ডাটাবেস ক্র্যাশ করে একেবারে এবং ডাটাবেসের কোনো মানে ডাটাবেস সার্ভারটাই ক্র্যাশ করে করতো কি সফটওয়্যার কোম্পানি ওখানেই ডাটাবেসের ব্যাকআপটা রাখতো মানে পুরো জিনিসটা আর কি তো ডাটাবেসের ব্যাকআপটা ওখান থেকে সব ব্যাকআপ ট্যাকআপ সব শেষ এবং কোনো ডাটা নাই সফটওয়্যার আছে সফটওয়্যার তুলে দিল কাস্টমার তো আর কোনো ডাটা নাই তার কোনো ডাটাই নাই হার্ড ডিস্কে কোনো ডাটা নাই কোনো কিছু নাই বুঝতে পেরেছেন তখন সফটওয়্যার কোম্পানিকে কাস্টমার হলো আপনারা কেন ডাটা রাখেন না বলছে আমরা তো ডাটা রাখছি কোথায় রাখছেন হার্ডওয়্যার মানে কি ওই ডাটাবেসের সার্ভারের মধ্যে কিন্তু এটা তো নষ্ট হয়ে গেছে বলছে আপনারা তো বলেন নাই সফটওয়্যার কোম্পানি বলতেছে আপনারা তো বলেন নাই ডিআর রাখতে হবে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে সফটওয়্যার কোম্পানিটা কিন্তু ফেল করছে যে বিষয়টা সেটা কিন্তু ক্লায়েন্টকে নন ফাংশনাল রিকোয়ারমেন্টসটা বুঝাতে পারে নাই ক্লায়েন্টকে এই ব্যাকআপ কিন্তু একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আমি শুধু একটা উদাহরণ বললাম সিকিউরিটি একটা কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কাস্টমার কোনোদিন সিকিউরিটির কথা আপনাকে বলবে না যখন কাস্টমার সিকিউরিটি সাইডে বলবে তখন আপনাকে সে কিন্তু ধরবে মানে মেইন যে বিষয়টা সুতরাং যে বিষয়টা হচ্ছে কি মানে কি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর টেস্টিং কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস মানে এই জায়গাটায় সুতরাং এই যে ব্যাকআপটা যে রাখা হয় নাই ব্যাকআপটা যে স্কোপে নাই কাস্টমারকে এটা রিস্ক সম্পর্কে জানানো কাস্টমারকে সেটা সম্পর্কে বোঝানো কাস্টমারকে সে জায়গায় ইনভেস্ট করানো এই কাজটা কিন্তু কখনো কিন্তু করা হয় নাই এটা একটা সফটওয়্যার কোম্পানির ফেলিউর এটাও কিন্তু কোয়ালিটি ফেলিউর এটা একদম সব দিক থেকে মানে এটা আর কি তো আমরা যে বিষয়টাকে সবসময় মনোযোগ দিই যে ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলো টেস্টিং হয় কিন্তু একটা সফটওয়্যার কোম্পানি কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর কারণে কিন্তু ফেল করার সম্ভাবনা বাড়ে আপনারা যখন দেখবেন যে ব্রুট ফোর্স অ্যাটাক আমরা যদি এখন যদি পাসওয়ার্ড গুলো যদি চেঞ্জ না করি পাসওয়ার্ড যদি খুব বড় না করি একটা পাসওয়ার্ড ভাঙতে ওয়ার্ল্ডের এখন কিন্তু কম্পিটিশন বাড়তেছে হ্যাকারদেরও কম্পিটিশন বাড়তেছে তার পাসওয়ার্ড ভাঙতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমরা যদি যতই তাকে কিন্তু কাজ করি না কেন আমরা এখানে কিছু ফাংশনাল টেস্টিং নন ফাংশনাল টেস্টিং কি যারা টেস্ট সম্পর্কে আইডিয়া মানে কি করতে চায় তাদের সম্পর্কে হয়তো কিছু টুকটাক জিনিসগুলো নিয়ে আসছি যে মানে কি কিভাবে নন ফাংশনাল টেস্টিং আমরা মানে কি আপনার যেটা হচ্ছে ফার্স্ট যেটা বলি যেটা হচ্ছে ইউজেবিলিটি রিলায়েবিলিটি তারপর যে পারফরমেন্সে যে বলতেছে যে একটা ড্যাশবোর্ড লোড হতে হবে 3 সেকেন্ডের অথবা একটা ড্যাশবোর্ড লোড হতে 1 সেকেন্ডের অথবা বলে যে পার সেকেন্ডে 1000 ট্রানজাকশন কমপ্লিট করতে হবে ট্রানজাকশন পার সেকেন্ড হবে 1000 এই জিনিসগুলো হচ্ছে কি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর একটা বড় উদাহরণ আমরা যে জিনিসটা মিস করি যে কোনো একটা সফটওয়্যার প্রোগ্রামে সেটা হচ্ছে কি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলো কিন্তু আমরা কিন্তু মিস করি সবচেয়ে বেশি আর কি তো এটা এটা মানে কি আমরা ফাংশনাল এবং নন ফাংশনাল টেস্টিং এর কিছু আপনার পার্থক্য যেটা মানে কি সবসময় মনে রাখবেন যে নন ফাংশনাল টেস্টিং এর পরে নন ফাংশনাল টেস্টিং হয় এবং মানে নন ফাংশনাল টেস্টিং মূলত ইন্টিগ্রেশন টেস্টিং এর পরে হওয়াটা আরো ভালো যেটা হচ্ছে কি ইয়েতে এবং সবচেয়ে এই যে এখানে আমরা রিকোয়ারমেন্টস এ বলে দিয়েছি ইট ইজ ডিফিকাল্ট টু ডিফাইন রিকোয়ারমেন্টস অফ নন ফাংশনাল টেস্টিং মানে এটা
এবং হেলথ সুপারভাইজার পারফরমেন্স অফ দ্য অ্যাপ্লিকেশনস, এগুলো আমাদের বলা আছে। কাস্টমার রিকোয়ারমেন্টস কিন্তু কাস্টমার কিন্তু কখনো কিন্তু বলে দেয় না, মানে এটা, এবং এটা কিন্তু সো টাফ, মানে কি সো টাফ। এই যে সিকিউরিটি টেস্টিং, যেটাকে আমরা ভিএপিটি বলি, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং, এটা কিন্তু ওয়ান অফ দ্য পার্ট অফ নন ফাংশনাল টেস্টিং, এই জিনিসগুলো বলে দেওয়া। তারপর এটা হচ্ছে যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং জেনারেলি প্রোগ্রামাররা করে। জেনারেলি মানে কি, সবসময় প্রোগ্রামারদের করা উচিত। ইউনিট টেস্টিং এর একটা চেকলিস্ট থাকে, সেই অনুযায়ী কিন্তু প্রোগ্রামার করে। সেই চেকলিস্ট অনুযায়ী প্রোগ্রামাররা কিন্তু তাদের এটা সাকসেসফুল হওয়ার পর তারা ওই মানে তারা তাদের কোডিংটাকে, তারা তখন তাদের যে কোডিং এর ইউনিটটা আছে, তখন তারা এটাকে কিন্তু মেইন ফাইনাল হিসেবে ধরে নেয়। তারপর এটা টেস্টিং এর উপযোগী হয়, মেইন যে জিনিসটা আর কি। তারপর টেস্টিং এর বেশ কিছু কমন, ইন্টিগ্রেশন টেস্টিং কখন হয়? ইন্টিগ্রেশন টেস্টিং ইউনিট টেস্টিং এর পরে, যখন অনেকগুলো মডিউল ইন্টিগ্রেটেড হয় তখন। সিস্টেম টেস্টিং একটা। আচ্ছা, আপনারা তো ব্ল্যাক বক্স টেস্টিং আর হোয়াইট বক্স টেস্টিং নিয়ে তো বলি নাই, মানে কি এটা কি বুঝেন, ব্ল্যাক বক্স টেস্টিং আর হোয়াইট বক্স টেস্টিং? না ভাইয়া, এটা বুঝি না, আপনি যদি একটু বলেন সংক্ষেপে। আচ্ছা, মানে ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে কি, মানে আমি কিছু দেখবো না, আমি উপরে ভিতরে কি হচ্ছে সেটা আমাদের মেইন জিনিসটা আর কি। তো ব্ল্যাক বক্স টেস্টিং আর হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে কি, আমি একদম ভিতরকার প্রত্যেকটা জিনিসগুলো দেখবো আর কি। মানে মানে আমি এইভাবে বুঝি পুরো জিনিসটা। মানে ফাংশনাল টেস্টিং কিন্তু একটা, কিন্তু মানে রিকোয়ারমেন্টস একটা কিন্তু ব্ল্যাক বক্স টেস্টিং। আর যখন আমি সিস্টেমের দিকে যাব, ইন্টিগ্রেশন টেস্টিং এন্ড আদার্স টেস্টিং এ যাব, তখন সেই টেস্টিং গুলো কিন্তু আমাদের মানে কি হোয়াইট বক্স টেস্টিং এর দিকে যায়। এরপর আরো আদার্স অনেক টেস্টিং আছে, স্যানিটি টেস্টিং আছে, স্মোক টেস্টিং আছে, তার উপর হচ্ছে কি আরো অনেক টেস্টিং। সত্যি কথা হচ্ছে যে এক একটা প্রজেক্টের জন্য আবার এক একটা, এখন তো প্রজেক্ট, এখনকার সফটওয়্যার ডিজাইনে কিন্তু এপিআই একটা বড় হচ্ছে, এপিআই টেস্টিং গুলো একটা জায়গা হচ্ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিগ্রেশন টেস্টিং। মানে রিগ্রেশন টেস্টিংটা খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা বলি সবচেয়ে বেশি ভুলটা হয় এখানে। যখন একটা টেস্ট আসলো আমার কাছে ফার্স্ট, আমি এটা টেস্ট করলাম, টেস্ট করে আমি কিছু বাগ পেলাম, এটা আমি আবার ফেরত দিলাম। আবার ফেরত দেওয়ার পর আবার সফটওয়্যার ডেভেলপাররা ওই বাগের উপর বেস করে যখন আবার ডেভেলপ করে, আবার যখন ওটা আমাকে টেস্ট করতে পাঠায়, এখানেই কিন্তু ভুলটা হয় কোয়ালিটি অ্যাসুরেন্সের। মানে এই জায়গাটা আবার টেস্ট করা মানে কি খুব মানে কি জরুরি, এবং এটাকে লগ রাখা যে এটা টেস্টিং হয়েছে, এটা রিগ্রেশন ফেজ, এটার বাগ আছে, আবার বাগটাকে পাঠানো, এটার কিন্তু মানে ডকুমেন্টেশনটা খুব জরুরি। মানে এখানে কিন্তু আপনার কিন্তু এখানেই ভুলটা হয়ে যায়। দেখা যাচ্ছে কি একবার টেস্ট করলো, বাগ হলো, আবার বাগ হওয়ার পরে যে সমস্যা হচ্ছে ওখানে বাগ ফিক্স করতে গেলে আবার আরেকটা জায়গায় কিন্তু বাগ তৈরি হয়, সেটাকে আবার টেস্টিং করা। রিগ্রেশন টেস্টিং সবসময় জরুরি, এবং এটাই কিন্তু খুব ভালো মতো করে দেখতে হয় আর কি। তারপর রিগ্রেশন, এটা একটা ফাংশনাল টেস্টিং, মূলত ফাংশনাল টেস্টিং এটা, এই কারণে এটা ব্ল্যাক বক্স টেস্টিং। আর এরপর তো বেটা টেস্টিং আছে, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, ইউএট টেস্টিং, মানে মূলত রিয়েল ইউজার দ্বারা, যেটা আমরা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং বলি, রিয়েল ইউজার দ্বারা করানো, এটাকে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর টেস্ট কেস গুলোকে করা মেইন জিনিস। এখানে টেস্ট স্ট্র্যাটেজি গুলো নিয়ে বলা, এগুলো আপনারা প্রত্যেকটা টেস্টিং এ গুগল করলে, এবং সবচেয়ে যে বড় জিনিস আমরা এই জায়গাটায় এখন ইউজিবিলিটি টেস্টিং একটা বড় টেস্টিং হিসেবে করলে হচ্ছে। আর এখানে আনা হয়েছে আর হচ্ছে যে ইউএক্স টেস্টিং। এই যে ইউএক্স এর কথা বলতেছি, এখন কিন্তু ইউজার এক্সপেরিয়েন্স টেস্টিংটাও কিন্তু একটা বড় ধরনের, মানে ইউজিবিলিটি টেস্টিং এর একটা কিন্তু বড় পার্ট হিসেবে কিন্তু এটা ধরে আসতেছে, কারণ ইউএক্স এখন কিন্তু ভাইটাল ফ্যাক্টর সেটা জায়গাটা করা। আর আমি একদম শেষের দিকে, মানে যদি বললেন যে আমাদের একটা সাকসেসফুল কি, মানে আমি প্রথমেই বলে নিচ্ছি, আমরা এখন ট্রান্সফরমেশনে আছি। আমরা টোটাল ট্রেডিশনাল সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স থেকে আমরা কিন্তু ইউজার সেন্ট্রিক ডিজাইনে চলে যাচ্ছি, এবং আমাদের টোটাল সফটওয়্যার ডিজাইনটা কিন্তু ইউজার সেন্ট্রিক হচ্ছে। যেমন আমাদের কি হতো, আমরা গত বছর দুয়েক থেকে আমরা কিন্তু টিডিডি তে কোড লেখা শুরু করছি। টিডিডি জানেন, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট হচ্ছে সফটওয়্যারের কোড লেখার আগে টেস্টিং কোড জেনারেট করে ফেলে। যখন টেস্টিং কোড জেনারেট হয়ে যায়, তখন সফটওয়্যারের যখন ভ্যালিডেশন গুলো করা শুরু হয়, তখন কিন্তু ওখানে কিন্তু টেস্ট কোড কিন্তু তাকে কিন্তু প্রত্যেকটা জিনিসকে কিন্তু ভ্যালিডেট করে, তখন কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল হয়, অনেক কম বাগ ধরা পড়ে আপনার কোয়ালিটি অ্যাসুরেন্সের জায়গাগুলোতে আর কি। টিডিডি কিন্তু একটা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট এখন কিন্তু একটা বড় একটা কনসেপ্ট এটা। তো ওই সমস্ত জায়গাগুলো থেকে মানে আমরা টিডিডিটাকে যখন আমরা নিজেদের ভিতর নিয়ে নিছি, আর সবচেয়ে যে বড় যে বিষয়, আমরা কোয়ালিটি টিমকে প্রথম থেকে স্প্রিন্ট প্ল্যানিং ইটারেশনে এবং আমাদের রিকোয়ারমেন্টস প্রজেক্ট প্ল্যানিং ফেজে কিন্তু আমাদের
কোয়ালিটি অ্যাসুরেন্স টিমটাকে নিয়ে গেছি। এটা আমাদের একটা বড় ধরনের সাকসেস ছিল, যেটা আমরা আমাদের টেস্টিং গুলোর ক্ষেত্রে যে আমরা অনেক কম মানে বাগ পাওয়া শুরু করি এটাতে। তারপর রিগ্রেশন গুলোকে আর্লি করা, যতটা সম্ভব টেস্ট অটোমেশন। এখন অনেক টুল, সত্যি কথা হচ্ছে অনেক টুল, অনেক ওপেন সোর্স টুল আছে, অনেকই আছে। তারপর হচ্ছে যে আপনার ওই টেস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ডিজাইন করা, ডকুমেন্টেশন রাখা, প্রচুর ডকুমেন্টেশন কিন্তু করতে হয় টেস্টে, প্রচুর ডকুমেন্টেশন, বিশেষ করে টেস্ট কেস গুলো লেখা, টেস্ট কিভাবে হচ্ছে, টেস্ট যখন হচ্ছে সেটা ডকুমেন্টেশন রাখা, বাগ রিপোর্টিং করা। এখন অনেক টুল পাওয়া যায়। তারপর হচ্ছে শিফট লেফট অ্যাপ্রোচ টু টেস্টিং, যে এটা হচ্ছে কি একজনকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া, সবাইকে ইনসাইডের মধ্যে না রাখা, মানে সবসময় শিফট করা আর কি, শিফট করানো টেস্ট টিমে। এটা কিন্তু একটা বড় সাকসেস। কেউ যদি বারবার একটা জিনিস করে সেটা কিন্তু সে কিন্তু তার ভুলটা কিন্তু চোখে পড়ে না। মানে কোয়ালিটি অ্যাসুরেন্স কিন্তু সবসময় ইন্ডিপেন্ডেন্ট হতে হয় এই জায়গা থেকে। এবং কোয়ালিটি অ্যাসুরেন্সে কিন্তু সবসময় এগিয়ে নিয়ে যাওয়া, এটার যেন কোয়ালিটি অ্যাসুরেন্সের যেন সবসময় কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট জিনিস। আমার লাস্ট কথা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের যেন সবচেয়ে বড় কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়। আর আমি আমার মানে কি স্লাইড শেষ হয়ে যায়, আমি জানি না কতটুকু আপনাদের উপকার করতে পারলাম। মানে আমি মূলত প্রিন্সিপালের দিকে মনোযোগ দিয়েছি, আপনার কোন রকম আপনার টেকনিকের চেয়েও, মানে আপনারা এখন যে কোনো কোয়েশ্চেন করতে পারেন আমাদের টেকনিক অথবা আমরা কিভাবে ইয়েগুলো করবো। দাদা অনেক ধন্যবাদ। আমি নিজেও আমাদের এন্ড্রুট সেন্টার ফর ডেভেলপমেন্ট, আমরা নিজেরাও সফটওয়্যার রিলেটেড অনেক আসপেক্টে কাজ করতে হয়। সো এই অনেক ধরনের জট যেগুলো হচ্ছে যে মাথায় ছিল না, আপনার এই আলোচনার মাধ্যমে ফুটে উঠলো এবং ক্লিয়ার হলো আর কি। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে রূপায়ণ দাদার কাছে, আপনারা আপনাদের প্রশ্ন উত্থাপন করতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে আপনারা করতে পারেন। রূপায়ণ দাদা, কাইন্ডলি আপনি কি একটু স্ক্রিন শেয়ারটা অফ করবেন? হ্যাঁ। থ্যাংক ইউ। নিয়ে প্রশ্ন করছিল, আপনি একটু পরিষ্কার করবেন কি জাহরা জামিন ইনোভেশন নিয়ে? জাহরা জামিন আপু খুব সম্ভব আপনার একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আপনি জিজ্ঞেস করছিলেন যে কিছু একটা বিষয়ে, নোকিয়া কি কারণে ফেল করেছিল, এটার উত্তরে খুব সম্ভব উনি এটা লিখেছিলেন। ইনোভেশন একটা ফ্যাক্টর ছিল। জি জি জি, রাইট। Okay. আচ্ছা, আপনাদের যদি কারো কোনো মন্তব্য বা প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা তাহলে ক্লোজ করতে পারি। আমাদের এন্ড্রয়েড সেন্টার ফর ডেভেলপমেন্টে আমাদের দুটো ওয়েবসাইট আছে, www.android.com.bd, আর আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম যেটা সুদক্ষ, www.sudokho.com। এখানে গেলেই আপনারা আমাদের ওয়েবসাইটগুলো দেখতে পাবেন। আমাদের যতগুলো ওয়েবিনার হয় সবগুলো ওয়েবিনার আমাদের ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ইউটিউব চ্যানেল সুদক্ষ, এখানে গেলে আপনারা দেখতে পাবেন। আমাদের লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশনে। সো সুদক্ষ এই ওয়েবসাইটে গেলে আপনারা আমাদের ইতিপূর্বে যতগুলো ওয়েবিনার হয়েছে সবগুলো স্টোর ওখানে দেখতে পাবেন। আর আমাদের দুটো অফিসিয়াল ফেসবুক পেজ, অ্যান্ড্রয়েড সেন্টার ফর ডেভেলপমেন্ট এবং সুদক্ষ। আমাদের লিঙ্কডইন পেজেও কাইন্ডলি কানেক্টেড থাকবেন। এখানে আমাদের কমিউনিকেশন গুলো, আমাদের ট্রেনিং এর কমিউনিকেশন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনসাইট গুলো শেয়ার করা হয়। সো আমাদের সাথে কানেক্টেড থাকবেন আশা রাখছি। আর আগামীকালকে আমাদের ঠিক একই সময়ে সন্ধ্যা 7টায় আগামীকালকে আমাদের আরেকটি এই সিরিজের চতুর্থ ওয়েবিনার, ইমপ্লিমেন্টিং এসকিউএম দ্য সাকসেসফুল ওয়ে। রিজওয়ানা খান আপা, তিনি স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের সিইও হিসেবে কর্মরত আছেন। সো উনি প্রেজেন্ট করবেন আগামীকালকে ঠিক একই সময়ে। আশা করছি আপনারা সবাই উপস্থিত থাকবেন। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।